ফ্যাসিবাদ থেকে বেশ কতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছে, এবং যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো ওই দু একটা ফিচার্স রিলেটেড, আর বেশ কতগুলো আমাদের ডিরেক্টলি হচ্ছে যে ওই নাজির কনসেপ্টের উপরে কতগুলো বই, বিশেষ করে যিনি হিটলারের লেখা বই, সেই বইটার নামও একাধিকবার জিজ্ঞেস করেছে। এবং আশেপাশে কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে ওই রাইটিংস রিলেটেড। তো বিশেষ কিছু নেই, কিন্তু আমরা চেষ্টা করব সেই কারণে যে খুব গভীরে না যাওয়ার, কারণ এখন একটা পরীক্ষার সময় চলছে, জানো তোমরা 6 তারিখ তোমাদের পরীক্ষা আছে, খুব লম্বা করব না। এখানে আজকের ক্লাসে আমি শুধু বেসিক জিনিসটাকেই বোঝানোর চেষ্টা করব। আগামীকাল আমরা যখন পিওয়াইকিউসগুলো সলভ করব তখন এই সমস্ত বিষয়গুলোর আমি ডিটেইলড ক্লারিফিকেশনসগুলোও দেবো, অর্থাৎ যে ফিচার্সগুলো আজকে আমি তোমাদের বলবো সেগুলোকে আমি হিস্ট্রির সাথে রিলেট করে বা সেই সময়কার যে পলিটিক্যাল যে সিচুয়েশনস সেটার সঙ্গে রিলেট করে বা কনটেক্সট সেটার সাথে রিলেট করে আমি তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব, সো দ্যাট এটা তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। তো যাই হোক, আজকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি, ঠিক বেসিক ফিচার্স কি আছে, কি রাইটিংস আছে, সেগুলোর উপর ফোকাসটা রাখো। বাকি আগামীকাল নেক্সট যেহেতু অল্প কিছু কোয়েশ্চেন্স আছে, তো কোয়েশ্চেন্সের সাথে সাথে আমি এগুলোকে তারপর মানে কনটেক্সটটাও বলে দেবো, সেই সময়কার পলিটিক্যাল কনটেক্সট এবং ইকোনমিক কনটেক্সট কি ছিল এবং কেন ফ্যাসিজম এমার্জ করলো, নাজিজম এমার্জ করলো, সেগুলো তোমাদের বলে দেবো আরও ডিটেলসে। যদি এবং তোমাদের কিছু আরও কোয়েশ্চেন্স থাকে সেগুলোরও আনসার সেখানে গিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফ্যাসিজম নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন বুঝে নাও যে এটা ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এন্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হচ্ছে শুরুর এই মাঝের কত বিষয়ে যে ঘটনা সেগুলোকে আমরা কিন্তু এখানে বোঝার চেষ্টা করছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষ এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরু, তো এর মাঝের যে সময়গুলো বা যে যে সমস্ত ডেভেলপমেন্টসগুলো হয়েছে সেগুলোকেই আমরা এই ফ্যাসিজমের আন্ডারে বোঝার চেষ্টা করব। ফ্যাসিজম জন্ম হওয়ার একটা বড় কারণ ছিল, তোমরা অনেকেই জানবে, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেভাবে ইটালিকে জার্মানিকে এক প্রকার ধোঁকা দেওয়া হয়েছে, যে তাদের শেয়ারে যেটা যাওয়ার কথা ছিল তাদের শেয়ারে সেটা যায়নি, অন্যদিকে তাদের কাছ থেকে যে ধরনের বলতে পারো এক ধরনের যে একটা মানে কি বলবো, যে তাদের উপরে ইউএসের যে হেজিমনিটা এস্টাবলিশড হয়েছিল, তো সেগুলোকে তারা এক প্রকার বা এবং সোভিয়েত ইউনিয়নেরও প্যারালি, তো সেগুলোর থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য এক প্রকার বলতে পারো যে এই সমস্ত আইডিওলজিসগুলোকে জন্ম দিয়েছিল, বা এই ধরনের একটা কনসেপ্ট বা ফিলসফিকে সেই সময় তারা কিন্তু ডেভেলপ করতে সচেষ্ট হয়েছিল। তো সেগুলো কি ঠিক সেটা বোঝার চেষ্টা করব আমরা আজকে। তো এখানে যেটা বোঝা হচ্ছে, এবং তোমরা জানো যে যে সমস্ত মানে যে সমস্ত লিটারেচারসগুলো আমরা পড়েছি, যে সমস্ত বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় গেছি, লেকচার্স শুনেছি, নিউজ পেপারে খবর দেখেছি, আমরা টিভিতে সিনেমা দেখেছি, মানে সিনেমা হলে সিনেমা দেখে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখেছি, সব কিছুর মধ্য দিয়ে আমাদের যে ইন্টেলেকচুয়ালস যে আমাদের যে ক্যাপাসিটি ডেভেলপ আমরা যেটা করেছি সেটা থেকে এটাই বেরিয়ে আসে যে আমরা কেউ কিন্তু জার্মানির যে শাসন, নাজির যে হিটলারের যে জার্মানিতে শাসন ছিল, মুসোলিনির যে শাসন ইতালিতে ছিল, সেটা আমরা কেউ কিন্তু প্রত্যক্ষ করিনি, অর্থাৎ ডিরেক্টলি আমরা সেটা কিন্তু অবজার্ভ করিনি। আমরা কেউ সেটা ডিরেক্টলি অবজার্ভ না করলেও আমরা এটা এক প্রকার একটা আমাদের মধ্যে আমরা একটা জাজমেন্ট তৈরি করে নিয়েছি যে তারা কিন্তু খারাপ ছিল এবং তাদের শাসন ব্যবস্থা ইতিহাসে যেন আর কোনো রকমভাবে বা ফিউচারে আর যেন কোনো রকমভাবে রিপিট না হয়, সেই ধরনেরও চেষ্টা আমরা কিন্তু চালিয়ে যাই, বা ওই ধরনের একটা ভাবনাকে বেস করে আমাদের 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 কি বলবো যে ফিউচারের যা কিছু আউটপুট আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি, বা আমরা কিন্তু সেই রকমভাবে সেটাকে অ্যানালাইজ করি, বা ফিউচারে যে সমস্ত বা প্রেজেন্ট কনটেক্সটে যে সমস্ত পলিটিক্যাল ইভেন্টসগুলো হচ্ছে সেগুলোকে আমরা সেই কনটেক্সটেই কিন্তু জাজ করি। এখন তোমরা বোঝো যে এই যে আমরা নিজেরা কেউ প্রত্যক্ষ করিনি, কিন্তু বিভিন্ন লিটারেচারের মধ্য দিয়ে, মুভির মধ্য দিয়ে, নিউজ পেপারের মধ্য দিয়ে, টিভিতে নিউজের মধ্য দিয়ে, বিভিন্ন রকমভাবে কার্টুনের মধ্য দিয়েও আর কি ছোটবেলা থেকেই ওগুলো আমাদের অনেকটা সময় শেখানো হয়, পলিটিক্যাল সোশ্যালাইজেশন যেটা এর আগেই তোমাদের বলছিলাম। তো বিভিন্ন রকমভাবে আমাদের মধ্যে যে বিষয়টি সোশ্যালাইজ হয়েছে সেটা হচ্ছে এটা একটা নেগেটিভ কনসেপ্ট এবং এটা একটা হচ্ছে খারাপ বিষয়, কিন্তু এই খারাপ বিষয়টা জন্মের পেছনে কিন্তু একটা বড় ধরনের রোল ছিল, যেটা বললাম যে ইউএস এর বড় ধরনের রোল ছিল এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা বড় ধরনের কিন্তু এর মধ্যে একটা ইনফ্লুয়েন্স ছিল। তো এগুলো আমরা এখানে কিন্তু নোটিশ করব। তো আমি যেগুলো ডিটেলসে আগামী কালকের ক্লাসে তোমাদের ডিটেলসে বলবো, এখানে শুধু বুঝে নাও যে ফ্যাসিজম বলতে কি বোঝানো হচ্ছে। ফ্যাসিজম দেখো এখানে বলছে ফ্যাসিজম ইজ আ ফার রাইট অথরিটারিয়ান
আলট্রা ন্যাশনালিস্ট পলিটিক্যাল আইডিওলজি। এই টার্মিনোলজিসগুলোর দিকে ভালো করে ধ্যান দেবে, কারণ এগুলোই কিন্তু পরীক্ষার হলে আসে। ফার রাইট মানে হচ্ছে একেবারেই হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে চরম ডানপন্থী। চরম ডানপন্থী যেটা, সেটা হচ্ছে ফার রাইট। মানে ধরে নাও আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এই মুহূর্তে যেমন বিজেপি হচ্ছে ফার রাইট একটা পলিটিক্যাল পার্টি, ফার রাইট। তো ফার রাইট একটা পলিটিক্যাল পার্টি, তো এই পলিটিক্যাল পার্টি বা এই ধরনের একটা গ্রুপ বলতে পারো, তো এক্সট্রিম লেভেলে রাইটের কথা বলে। লেফট রাইটের কনসেপ্টটাও তোমাদের অন্য আর একদিন ডিটেলসে বলবো যে কোথা থেকে এমার্জ করলো। ফরাসি বিপ্লব থেকে এটা এমার্জ করেছে সেই সময়। তো যাই হোক, ফার লেফট এবং ফার রাইট বা লেফট এবং রাইট, তো এই আইডিয়াতে আমরা জানি যেটা বেসিক্যালি হচ্ছে কি, যে ওই রাইট পন্থী যারা হয় তারা বেসিক্যালি তোমরা দেখবে যে কর্পোরেটকে বেশি ভ্যালুস দেয়, তারা হচ্ছে দেখবে অত্যধিক বেশি ইন্ডিভিজুয়ালস রাইটকে বেশি ভ্যালুস দেয়, তারা বিজনেসকে বেশি ভ্যালুস দেয়, তারা দেখবে লিবার্টিকে ভ্যালুস দেয়। এই সমস্ত বিষয়গুলোকে তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করে। এবং তারা ওই সোশ্যালিস্ট যে প্রিন্সিপালসগুলো আছে, যেগুলোকে আমরা বলি যে স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজম, বা বলতে পারি যে সোশ্যালিজম, ক্যাপিটালিজম না সরি সোশ্যালিজম, যেখানে একটা ওয়াইড লেভেলে একটা হয়তো বলা যেতে পারে যে ইকুয়ালিটিকে এনশিওর করা হবে, সোসাইটাল লেভেলে ইকুয়ালিটিকে এনশিওর করা হবে, তার বিপক্ষে এরা কিন্তু কিছুটা কথা বলে। যদি এখানে ফার রাইট বললেও আবার তোমরা দেখবে যে সেখানে তারা আবার কিন্তু সোসাইটিরও কথা বলছে, একটুখানি হজবরলা আছে। তো এই জায়গাটা একটু বোঝার বিষয়। তো ফ্যাসিজম ইজ আ ফার রাইট অথরিটারিয়ান আলট্রা ন্যাশনালিস্ট পলিটিক্যাল আইডিওলজি। অথরিটারিয়ানিজমের অর্থ তোমরা একটা জানো, যে যখন অথরিটারিয়ানিজম মানে তোমাদের মানে তোমরা নিশ্চয়ই এর আগে গ্র্যাজুয়েশনে পড়েছো এগুলো, যে অথরিটারিয়ানিজম যখন আমরা বলছি তখন সেটা বোঝাচ্ছে যে অথরিটির যে নিয়ম শৃঙ্খলা এবং সেটা যখন এক প্রকার একাধিপত্য পেয়ে যায় তখন সেটাকে অথরিটারিয়ানিজম বলা হয়। কিন্তু এই অথরিটির কনসেপ্টটা কোথা থেকে এমার্জ করে? অথরিটির কনসেপ্টটা এমার্জ করে হচ্ছে পলিটিক্যাল পাওয়ারের হাত থেকে। পলিটিক্যাল পাওয়ার যখন লেজিটিমাইজ হয় তখনই সেটা অথরিটিতে কনভার্ট হয়। অথরিটি তখন যখন এক প্রকার আবার গিয়ে কি করে, যে জনগণের যে শাসন বা জনগণের যে অ্যাডভাইস বা জনগণের যে অর্ডার সেটাকে যখন ফলো করে না, সে যখন নিজে একটা এন্টিটিতে পরিণত হয়ে যায় এবং ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলোকে এক প্রকার ভায়োলেট করার চেষ্টা করে, তখন আমরা এটাকে বলছি অথরিটারিয়ানিজম। সো অথরিটারিয়ানিজমের এই আইডিয়াটা তোমরা দেখতে পাবে। যেমন দেখবে বাংলাদেশের যে শাসন শেখ হাসিনা, সেটাকে অনেকে অথরিটারিয়ানিজম বলার চেষ্টা করে। ইন্ডিয়ার এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে শাসন, সেটাকেও অনেকে কিন্তু অথরিটারিয়ানিজম বলার চেষ্টা করে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে অনেক সময় ডেমোক্রেটিক যে প্রিন্সিপালসগুলো আছে সেগুলোকে কিন্তু কি করা হয়, যে বিভিন্ন রকম ভাবে নিয়ম কানুন দিয়েই, আইন দিয়েই সেগুলোকে কি করা হয়, সেগুলোকে কিন্তু মানে সেগুলোর প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়া হয়। যেমন এই মুহূর্তে তোমরা দেখবে যে আরটিআই, অনেকজনই তোমরা আরটিআই করছো বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু সরকার সেটার জবাব দিচ্ছে না। অনেক সময় জবাব না দেওয়ার কারণ কি বলছে, যে তারা সেখানে হয়তো একজন দুজন পাঁচজন 10 জনের হয়তো সেখানে প্রাইভেসি নষ্ট হতে পারে, তার হয়তো সেখানে সিকিউরিটি সেখানে ভায়োলেট হতে পারে। সেই কারণে সে কিন্তু পাবলিক যে ইনফরমেশনসগুলো, যেটা হয়তো তুমি এক্সপেক্ট করছো সরকারের কাছ থেকে যে সেটা ওপেন হবে, সেটা ওপেন করছে না। এখন ডিউটিটা কি হওয়া উচিত ছিল সরকারের? ইন জেনারেল ডিউটিটা হওয়া ছিল যে কারো যদি সেখানে সিকিউরিটি ভায়োলেট হচ্ছে, কোনো একজন দুজন পাঁচজন 10 জন ব্যক্তির, তাহলে এটা ডিউটিটা হচ্ছে স্টেটের যে সে সিকিউরিটিটা ইনশিওর করবে, নাকি ওই দুজন পাঁচজনের সিকিউরিটি ইনশিওর করতে গিয়ে পুরো সমাজটাকে যে তথ্যের যে কি বলবো যে উন্মুক্তকরণ, এখান থেকে তাকে বিরত রাখবে, এটা কিন্তু সঠিক আইডিয়া নয়। অর্থাৎ নিরাপত্তা দেওয়ার কাজটা হচ্ছে তোমার, নিরাপত্তা তোমাকেই দিতে হবে, কিন্তু কথাটা হচ্ছে যখন নিরাপত্তা ভায়োলেট হবে বলছো, তখন তোমাকে নিরাপত্তা দিতে হবে, কিন্তু যে কনটেক্সটে নিরাপত্তা ভায়োলেট হতে হবে সেটাকেও তুমি ইগনোর করতে পারো না। অর্থাৎ সেটারও একটা ব্রড অ্যাপ্লিকেশনস আছে। তো যাই হোক, জেনারেলি এগুলো দেখা যায় কি, যে এগুলো সরকার কিন্তু প্র্যাকটিস করতে পারে না। জনগণের মধ্যে যখন দেখবে এক প্রকার ওই অথরিটির সমস্ত কিছুই ভালো বা এক ধরনের একটা সর্বোত্তম বা শক্তিশালী শাসকের প্রয়োজন পড়ে, তখন দেখবে এই সমস্ত বিষয়গুলোকে মানুষ কিন্তু ইগনোর করে। এগুলোকে নিও ফ্যাসিজমের আইডিয়া দিয়ে দেখানো হচ্ছে। তো যাই হোক, এখানে এক প্রকার মনে রাখবে যে ল দিয়েই যখন কোনো একটা শাসন ব্যবস্থাকে আর এক প্রকার বৈধতা দান করা হয়, যেটা আলটিমেটলি ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলোকে হয়তো সেখানে ভায়োলেট করছে বা হয়তো সেখানে নিয়ন্ত্রণ করছে, লিমিট করছে, তখনই সেটাকে এক প্রকার আমরা কিন্তু অথরিটারিয়ানিজম বলতে পারি। তো এই কারণে কিন্তু মানে আমাদের দেশের কিছুটা শাসন সরকারের এবং সমস্ত রাজ্যের সরকারগুলোই এই পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে, বা এই ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তারা নিয়ে যাচ্ছে সিস্টেমটাকে। এবং বিশ্বের সমস্ত দেশেই এক প্রকার কিন্তু এই অথরিটারিজমের জায়গাগুলো কিন্তু উঠে এসেছে, যেগুলো তোমরা লেটেস্ট যে রাইটিংসগুলো আছে, যেমন সাসকিয়া সিসানের যদি তোমরা রাইটিংসগুলো পড়ো, যেগুলো তিনি গ্লোবালাইজেশনের উপর লিখেছেন, সেখানে কিন্তু এটা একেবারেই মানে সাসকিয়া সিসানের তোমরা জানো যে বইয়ের নামও পরীক্ষায় নেটে জিজ্ঞেস করেছে একবার বা দুবার।
তো গ্লোবালাইজেশনের উপরে তিনি যে বইগুলো লিখেছেন, যে রাইটিংসগুলো তার রয়েছে, এবং তারও আরও একটা বই আছে গ্লোবাল সিটিজ বলে, যেটার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। তো গ্লোবাল সিটিজ গ্লোবালাইজেশনের কনটেক্সটেই খুব বিখ্যাত হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে গ্লোবালাইজেশন এসে এই মুহূর্তে যেটা করেছে সেটা হচ্ছে কি, যে যে একটা বড় ধরনের কিন্তু কোর এবং পেরিফেরির কনসেপ্ট তৈরি করেছে, রিচ এবং পুয়ারের কনসেপ্ট তৈরি করেছে, রিসোর্সের এক কোথাও গিয়ে সেখানে সেন্ট্রালাইজেশন করেছে, আর কোনো একটা বড় একটা অংশকে সেখানে কিন্তু রিসোর্স থেকে কিন্তু মানে মানে রিসোর্স থেকে তাকে কিন্তু মানে কি বলবো, যে তাকে মানে তাকে অবহেলার পর্যায়ে ফেলে দিয়েছে। তো গ্লোবালাইজেশন একটা বড় সত্য হচ্ছে যে গ্লোবালাইজেশন বিজনেস সেখানেই হয় যেখানে হয়তো ক্যাপাসিটি আছে, বিজনেস সেখানে হবে না যেখানে ক্যাপাসিটি নেই। তো আলটিমেটলি দেখা যায় কি, যে ধনী এবং বড়লোকের মধ্যে একটা তফাৎ তৈরি হয় গ্লোবালাইজেশনের, এটা একটা কিন্তু বড় বিশেষত্ব আমরা জানি। তো এই কনটেক্সটেই কোনো একটা দেশ যখন সে অনেক বেশি ক্যাপিটালিস্ট হয়ে গেছে, অনেক বেশি সম্পদ অর্জন করেছে, এবং সে গোটা বিশ্বের মধ্যে যখন নিয়ন্ত্রণ চালাচ্ছে, তখন দেখা যাবে যে সেটা চালানোর পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে কিন্তু বিজনেস সেক্টর, বিজনেস মডেল, এবং যেটা এই গ্লোবালাইজড মডেল বা প্রাইভেটাইজড মডেল যেটাকে বলতে পারো, যেটাকে বলতে পারো যে মার্কেট মডেলের হাত ধরে যেটা হয়তো উঠে এসেছে। সো সেখানেই দেখা যাবে কি, যে সেই মার্কেট মডেলটিকে কাউন্টার করার জন্য বিকল্প যে মডেল সেই মডেলটিকে দাঁড় করানোটা খুব নেসেসারি হয়ে যায়। নইলে তুমি হয়তো এটিকে চ্যালেঞ্জ করতে পারবে না। হয়তো সোশ্যালিস্ট মডেল দিয়ে যদি তুমি এখন কর্পোরেট মডেলকে চ্যালেঞ্জ করতে চাও, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ইন দিস প্রেজেন্ট কনটেক্সট আফটার 1991, যখন আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করেছে। তো সোভিয়েত ইউনিয়ন যে পারবে না সেটা প্রমাণ হয়ে গেল, সোশ্যালিস্ট আইডিয়ালে যে পারবে না সেটা প্রমাণ হয়ে গেল। কিন্তু এটা প্রমাণ হলেও আমরা দেখতে পাচ্ছি কি, যে ক্যাপিটালিস্ট সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হলে বিকল্প ক্যাপিটালিস্ট সিস্টেমেরই প্রয়োজন আছে। যেমন এই মুহূর্তে ধরে নাও যে আমরা যদি চায়নাকে যদি চ্যালেঞ্জ করি, আমরা যদি ইউএসএ কে চ্যালেঞ্জ করি, তাহলে তাদের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, আমাদের মতো করেই ওদের মতো করে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো সেটা করতে গিয়ে দেখো, ওদের দেশে যেমন চায়নাতে যেমন দেখবে তোমরা মোটামুটি 250টার উপর তাদের হচ্ছে কিন্তু ওই যেটাকে বলা হয় কি, যেটাকে টার্মিনোলজিটা কি বলছে, এটা ইউনিকর্ন। আমেরিকাতে দেখবে 300-এর বেশি ইউনিকর্ন আছে। আমাদের দেশেও কিন্তু দেখবে নরেন্দ্র মোদী পাওয়ারে আসার পর থেকে প্রায় এতদিনে তো বোধহয় 100খানা ইউনিকর্ন বোধহয় পার করে গেছে। ইউনিকর্নগুলো কি, ইউনিকর্নগুলো হচ্ছে যে এখানে বড় বড় কতগুলো হাজার কোটি টাকার সম্পত্তির উপরে যাদের হচ্ছে বিজনেস, তাদের এই বিজনেসটিকে ইউনিকর্ন বলা হচ্ছে, অর্থাৎ ছুটন্ত ঘোড়া। তো এরা খুব ফাস্ট ছুটতে পারে। তো এদেরকে তৈরি করার কাজটা করার প্রয়োজনটা কেন সরকার বোধ করলো তার কারণ, নইলে আমরা চায়নার মতো কর্পোরেট একটা বড় বা একটা হয়তো একটা বড় ক্যাপিটালিস্ট একটা কান্ট্রিজকে, তার হেজিমনিকে আমরা হয়তো সেখানে পরাস্ত করতে পারবো না, বা তাকে আমরা হয়তো সেখানে আটকাতে পারবো না। আমরা আমেরিকাকেও পারবো না এবং ইউরোপের বিভিন্ন শক্তিকেও পারবো না। তো এটার বিরুদ্ধেই যখন আমরা আমাদের মতো করে যখন তৈরি করার চেষ্টা করছি, তখন দেখো যে দেশে তখন সরকার সরাসরি সমস্ত যে পাবলিক সেক্টরস গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইভেটাইজ করছে। তো পাবলিক সেক্টর যখন প্রাইভেটাইজ হচ্ছে, তখনই আমরা দেখতে পাচ্ছি যে ইউনিকর্নস গুলো জন্ম হচ্ছে। অর্থাৎ আজকে যদি ফিজিক্স বালার কথা বলো, আজকে যদি তোমরা বিকাশ দিব্যাকৃতির কথা বলো, এদের উত্থানটার পেছনে বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করে গেছে পাবলিক সেক্টরস গুলোকে আন্ডারমাইন করা। যে পাবলিক সেক্টরগুলো দুর্বলতার কারণ নিয়েই, বা পাবলিক সেক্টরগুলোকে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলেই এদের উত্থানটা হয়েছে, নাহলে হতো না। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি কি, যে হাজার কোটি টাকার আজকে এদের বিজনেস দাঁড়িয়ে গেছে, এরা হয়তো বড় বড় সেখানে বিজনেস সেক্টরে পরিণত হয়েছে। এটা সম্ভবপর হয়েছে কিন্তু পাবলিক সেক্টরের উইকনেসের কারণে। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি কি, যে একদিকে পাবলিক সেক্টরস গুলো, অর্থাৎ এই যে পাবলিক যে এডুকেশন সিস্টেম, সেটার দুর্বলতার ফলে কি হচ্ছে, সোসাইটির একটা বড় অংশের মানুষের কিন্তু কি হচ্ছে, যে তাদের যে ক্যাপাসিটি, এডুকেশনাল যে ক্যাপাসিটি, সেটারও কিন্তু একটা আন্ডারমাইন ঘটছে, বা সেটার মধ্যে একটা উইকনেস বেরিয়ে আসছে। একটা বড় সংখ্যক পপুলেশন তারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, তারা রিসার্চ করার মতো সেখানে প্রপার ফান্ড পাচ্ছে না, স্কুলসগুলোতে সেখানে টিচার্স নেই, কলেজগুলোতে সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো আলটিমেটলি কোন দিকে নিয়ে যাচ্ছে, সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে এই দিকেই, যে ডেভেলপমেন্টটা হবে কর্পোরেটের হাত ধরে, প্রাইভেটের হাত ধরে। তো দেখো এতে করে কি হচ্ছে, যে এতে করে যারা এডুকেশন কনজিউম করার পাওয়ার আছে তারা কনজিউম করতে পারছে, এবং তারাই শুধুমাত্র ক্যাপিটালিস্ট সিস্টেমে ঢুকতে পারছে, বাকিরা কিন্তু পারছে না। তো এতে করে দেশের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে, যেটা তোমাদের একদিন মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেখানে দা হিন্দুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে গিয়ে তোমাদের বলছিলাম, দা ওয়ার্ল্ড ইকোনমিক না ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের যে রিপোর্টটা বেরিয়ে এসেছে রিসেন্টলি 2024-এই বোধহয়। তো সেখানে তোমাদের বলছিলাম যে কিভাবে তারা দেখিয়েছে যে দেশের মধ্যে 60% 40%-এর রেশিওতে ভাগ হয়ে গেছে সম্পত্তি, যে 40% মানুষের হাতে 60% সম্পদ রয়েছে,
আর 60% মানুষের হাতে সেখানে কিন্তু 40%, এবং সেটা যদি প্রথম 10% মানুষের উপর যদি দেখো, ওই 40-র মধ্যেও যদি প্রথম 10% দেখো, তাহলে সেটা আরো ভয়ানক। তো এই যে দূরত্বগুলো এগুলো কিন্তু বাড়ছে, দ্যাট মিন আমরা এবার এই দূরত্বটা কে তৈরি করতে হেল্প করছে? আমরাই করছি, আফটারঅল আমরা সাধারণ জনগণই করছি। আমরা চাইছি কি, যে আমরা চাইছি যে হ্যাঁ একজন শক্তিশালী শাসক পাওয়ারে আসুক, নরেন্দ্র মোদীর মতো মানুষ একজন পাওয়ারে আসুক। ঠিক আছে, কেন এটা আমরা এক্সপেক্ট করছি? এটা দেখবে প্রণব বর্ধনের যে রাইটিং স্টাডি রিসেন্টলি 2023 সালে যেটা বেরিয়েছে, সেখানেও 22 সালে বেরিয়ে, না 22 সালে 20 সালে বোধহয় বেরিয়েছে আমি যদি ভুল না হই। তো সেখানেও দেখবে এই একই কথা তিনি বলছেন, যে এখানে একটা অথরিটেরিয়ান মডেল দিয়ে ডেভেলপ করেছে ইন্ডিয়াতে, কিন্তু ডেভেলপ করার বড় কারণটা হচ্ছে কিন্তু যে বিশ্বের যে বড় তাবড় তাবড় শক্তিগুলো আছে তাদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য কিন্তু এটা প্রয়োজনীয় হয়েছে, এবং মানুষ কোথাও গিয়ে এটাকে কিন্তু সমর্থন করেছে। তোমরা মার্কসিস্ট রাইটার এরিক ফ্রমের আইডিয়াতেও তোমরা এটা পাবে। এরিক ফ্রম মার্কসিস্ট না, মানে পোস্ট মার্কসিস্ট। এরিক ফ্রমও ঠিক একই কথা বলেছে, যে মানুষ স্বাধীনতা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। কেন? কারণ তার স্বাধীনতা চাই না। সে জানছে, সে যা দেখতে পাচ্ছে যে তাকে শাসক তাকে দুবলে কুচলে দিচ্ছে, কিন্তু তারপরেও সে কিন্তু ওই শাসককেই, মানে শাসককে শক্তিশালী বানাতে চাইছে, সরকারকে শক্তিশালী করতে চাইছে। তার কারণ কি? তার কারণ তার চ্যালেঞ্জটা এখন কিন্তু গ্লোবাল লেভেলে আমরা দেখতে পাবো। তার চ্যালেঞ্জটা হচ্ছে চায়না, তার চ্যালেঞ্জটা হচ্ছে ইউএস এর মতো বড় বড় কোনো শক্তিগুলো। তো বর্তমান কনটেক্সটে তোমরা দেখবে যে 21st সেঞ্চুরিতে গ্লোবালাইজেশন যখন একেবারেই একটা বড় জায়গায় চলে গেছে, তখন কিন্তু চ্যালেঞ্জের জায়গাটা তোমরা দেখবে যে এগুলো, যে অথরিটেরিয়ান মডেল গোটা বিশ্বেই এখন কিন্তু ডেভেলপ করছে। তো যাই হোক, সেই সময় তোমরা দেখবে যে অথরিটেরিয়ান মডেল যেটা ডেভেলপ করছিল, যে অথরিটেরিয়ানিজম, যে ল দিয়েই, যেমন দেখবে হিটলার কি হলো, নির্বাচনী প্রক্রিয়াতেই সে কিন্তু ক্ষমতায় আসলো, কিন্তু এসে সে কি করলো, সে মাইনরিটিসদেরকে নিধন করতে শুরু করলো। তার মানে কি, ডেমোক্রেটিক প্রসেসে এসেই সে কিন্তু এই অত্যাচারগুলো চালিয়েছে। তো এইগুলোকেই বেসিক্যালি অথরিটেরিয়ানিজমের আন্ডারে দেখা হয়। তো অথরিটেরিয়ানিজমের আন্ডারে তারা কি করার চেষ্টা করলো, সেখানে দেখবে যে আলট্রা ন্যাশনালিস্ট, মানে জাতীয়তাবাদী যে একটা ভাবনা সমস্ত দেশেই আছে, জাতীয়তাবাদী ভাবনা সমস্ত দেশেই আছে, কিন্তু যখন সেই দেশে মাইনরিটিসদেরকে এক পেশে করে দিয়ে মেজরিটিদেরকে কনসলিডেট করে, মাইনরিটিসদেরকে সেখানে আঘাত করে, যখন যখন একটা বড় ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করা হয়, তখনই সেগুলো দেখবে জেনারেলি আলট্রা ন্যাশনালিস্টের পর্যায়ে চলে যায়। নট অনলি দ্যাট, এটা ইন্টারনাল লেভেলে বললাম, এক্সটার্নাল লেভেলে যদি তোমরা এটাকে যদি দেখো, তাহলে দেখবে যে টার্গেটগুলো তখন আর শুধু নিজের দেশের মাইনরিটিসরা থাকে না। আলট্রা ন্যাশনালিস্ট যখন আমরা বলি, তখন কোথাও গিয়ে সেটা কিন্তু এক্সটার্নাল যে সমস্ত আরো বিভিন্ন যে দেশগুলো আছে, রিজিয়নগুলো আছে, এন্টিটিসগুলো আছে, তাদেরকেও তখন কিন্তু দখল করার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়। ন্যাশনালিজম পড়াতে গিয়ে এগুলো তোমাদের অফকোর্স বলবো আমি, রবীন্দ্রনাথ টেগোর এগুলোর মধ্যে পার্থক্য করে ক্রিয়েট করার চেষ্টা করেছেন, নেশন এবং ন্যাশনালিজমের মধ্যে পার্থক্য করেছেন। এগুলো আমাদেরকে পড়তে হবে। তো তিনি ইউএস এবং জাপানের কনটেক্সটে এই বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। তো তোমরা এখানে দেখবে যে আলট্রা ন্যাশনালিস্ট যখন আমরা বলছি, তখন দেখবে যে দেশের মধ্যে যদি আমরা দেখি, তাহলে দেখবে মাইনরিটিসদেরকে একদিকে করে দিয়ে মেজরিটিসদেরকে সেখানে কনসলিডেট করা, যেটা অনেকেই বলার চেষ্টা করছে, আমাদের দেশেও এটা হচ্ছে আলট্রা ন্যাশনালিস্ট, বা যেটাকে অনেকে বলার চেষ্টা করছে, যেমন প্রশান্ত কিশোর। জানো তোমরা যে প্রশান্ত কিশোর হচ্ছে একজন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। তিনি এটাকে বলার চেষ্টা করছিলেন, কিছুদিন আগে দেখলাম, যে নিও ন্যাশনালিজম। গত বছর আমি দেখছিলাম এটা। তিনি বলছেন যে নিও ন্যাশনালিস্ট যে ফেজটা নরেন্দ্র মোদী এখানে শুরু করিয়েছেন, তো সেটাকে টেক্কা দেওয়ার মতো বা চ্যালেঞ্জ করার মতো এই মুহূর্তে কোনো অপোনেন্ট কোনো নেই কিন্তু পলিটিক্সে। তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলট্রা ন্যাশনালিস্ট বা নিও ন্যাশনালিজমের কথা যখন আমরা বলছি, তখন বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে এটাই, যে মাইনরিটিসদেরকে একদিকে করে দাও, মেজরিটিদেরকে কনসলিডেট করো, অর্থাৎ হিন্দু ভোট। এবং এখানে তারা রিলিজিয়নটাকেই চুজ করেছে। তো রিলিজিয়নের বেসিসে তারা হিন্দুদেরকে কনসলিডেট করছে, আর অন্যান্য যে সমস্ত মাইনরিটিসরা আছে তাদেরকে কিন্তু সেখান থেকে কি করছে, তারা বাইরে বের করছে, বা এক প্রকার তাদেরকে কিন্তু দূরে সরানো, তাদের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করছে মেজরিটির সঙ্গে মাইনরিটিদের। মেজরিটিদেরকে এক জায়গায় করার চেষ্টা করছে, মাইনরিটিসদেরকে আর একটা জায়গায় করার চেষ্টা করছে, সেপারেট করার চেষ্টা করছে। কিন্তু ইন্ডিয়ান সোসাইটিতে তোমরা জানো যে এটা দীর্ঘ সময় ধরে, ইতিহাসে স্বাধীনতার সময় থেকে এটা একটা, যদি স্বাধীনতার সময় থেকে কমপ্লিটলি যে ওই ফর্মে আছে তা বলা ভুল, বাট তারপরও মোটামুটি আমরা জানি যে একটা মিক্স একটা কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যায়। কিন্তু দেখবে এটা ক্রমেই কিন্তু আরো অনেক বেশি, বিশেষ করে বিজেপি পাওয়ারে আসার পর থেকে কনসলিডেট হতে শুরু করেছে, যে হিন্দুরা একদিকে যাচ্ছে, আর অন্যান্য যে সমস্ত মাইনরিটিসরা আছে রিলিজনের কনটেক্সটে, তারা কিন্তু অপর দিকে বিচরণ করছে। তো এইরকম ভাবে দেখবে ভাগাভাগির একটা আইডিয়া তৈরি হচ্ছে। এবং তোমরা এটাও দেখবে যে যেভাবে এখন গোটা বিশ্বের যা কিছু ঘটছে, সেগুলোর সঙ্গে নরেন্দ্র মোদীকে যেভাবে লিঙ্ক করা হচ্ছে, এবং নরেন্দ্র মোদী লিঙ্ক করা হচ্ছে না, নরেন্দ্র মোদী নিজেও লিঙ্ক হচ্ছেন। তার কারণ হচ্ছে যে আমাদের ইকোনমি, জানো যে যেটা বললাম, যে কর্পোরেট মডেলে এখন গোটা বিশ্বে এক্সপ্যান্ড করছে।
বিশেষ করে আফ্রিকাতে এক্সপ্যান্ড করছে, ইউরোপেও এক্সপ্যান্ড করছে, এশিয়ার অন্যান্য দেশগুলোতেও এক্সপ্যান্ড করছে। তো স্বাভাবিকভাবেই তোমরা দেখবে যে বিশ্বের বিভিন্ন ঘটনার সঙ্গে আমরা মানে লিঙ্কড হতে এক প্রকার বাধ্য, এবং এই কারণেও দেখবে যে বিশ্বের সমস্ত দেশ, এটা যদি নরেন্দ্র মোদী না হতো অন্য কেউ হতো তাও এটাই করতো, কিন্তু নরেন্দ্র মোদীকেই আমরা দেখতে পাচ্ছি এই ইনিশিয়েটিভটা নিতে, যে সমস্ত দেশে পৃথিবীর এক প্রকার গিয়ে গিয়ে তিনি কি করছেন, তাদের সঙ্গে একটা ইকোনমিক রিলেশনস এস্টাবলিশ করার কাজটা কিন্তু করছেন। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বেরিয়ে যাবে, ঠিক আছে, যেতে পারবে তো? হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে ছেড়ে দিয়ে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুনু লাইটটা অন করে দে, ছেড়ে দিয়ে আয় দিদিকে। তো এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আলট্রা ন্যাশনালিস্ট একটা পলিটিক্যাল দেখবে আইডিওলজি এইরকম ভাবে কিন্তু উঠে আসে। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো যে ফ্যাসিজমের যখন কথা বলি তখন খানিকটা দেখবে এই সমস্ত বিষয়গুলো, মানে খানিকটা কি এই সমস্ত বিষয়গুলোই ছিল। অনেকে দেখবে ওগুলো নরেন্দ্র মোদী শাসনকে বা বাংলাদেশের শেখ হাসিনার শাসনকে, তো এগুলোকে অনেকে সমালোচকরা বা অপোনেন্টরা এগুলো কিন্তু লিঙ্ক করার চেষ্টা করে। তো এগুলো আমরা দেখতে পাবো যখন ফ্যাসিজম বলি, তখন এই সমস্ত আইডিয়াস গুলো সেখানে কিন্তু জড়িত। কি বলছে? দ্যাট এমফাসিস দ্য প্রাইমেসি অফ দ্য স্টেট অর নেশন, যেটা কি করে স্টেটকেই গুরুত্ব দেয় অথবা জাতিকে গুরুত্ব দেয়। এবার জাতি বলতে কি বোঝায়? আমরা জানি যে জাতি বলতে কমন কতগুলো প্রিন্সিপালকে বোঝায়, যে হয়তো ভাষার ভিত্তিতে হতে পারে, ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা ভাষা ধর্ম বিভিন্ন কনটেক্সটে এরকম ভাবে হতে পারে। তো সেটা একটা কমননেস থাকতে হবে, এবং যাদের মধ্যে কমননেস আছে তাদেরকে নিয়ে একটা জাতি। তো এই জাতিটা যদি একটা 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 যদি মানে মানে একটা যদি রেকগনাইজড যদি একটা জাতি হয়, তাহলে আবার তাকে আমরা জানি যে স্টেট বলা হয়। তো এইরকম ভাবে আমরা জানি যে এখানে যখন ফ্যাসিজমের কথা বলা হচ্ছে তখন এখানে নেশন বা স্টেট তাকেই প্রাইমেসি দেওয়া হয়, এবং এটাকে ঊর্ধ্বে রাখা হয় কিসের? ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টিসের। ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টির ঊর্ধ্বে রাখা হয়। স্টেটকে সেখানে ভ্যালুস দেওয়া হয়, স্টেটকে। যেমন সোশ্যালিজমের মধ্যেও তোমরা দেখলে যে সেখানে ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টিজের এগেনস্টে সেখানে সোসাইটিকে ভ্যালুস দেওয়া হয়েছিল। এখানে তার বিপরীতে তোমরা দেখবে যে ইন্ডিভিজুয়াল রাইটস এবং লিবার্টির এগেনস্টে স্টেট বা নেশনকে ভ্যালুস দেওয়া হয়েছে বা প্রাইমেসি দেওয়া হয়েছে। তো এটা আমরা এখানে দেখতে পাবো। It seeks to create a unified and regimented society under the control of dictatorial leader. It seeks to create a unified and regimented society. ভালো করে দেখবে এখানে। It seeks to create a unified and regimented society under the control of dictatorial power. Dictatorial power মানে হচ্ছে একনায়কতান্ত্রিক শাসক, কাইন্ড অফ বলতে পারো। যে একনায়কতান্ত্রিক বা ওই কি বলবো, যে ডিক্টাটর মানে হচ্ছে কি? ডিক্টাটর মানে বাংলায় এটাকে বলা হয় যে ডিক্টাটর, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র নয়, স্বৈরতান্ত্রিক মানে হচ্ছে ডেসপটিক, মানে স্বৈরতান্ত্রিক। ডিক্টাটর মানে হচ্ছে একনায়কতান্ত্রিকই বলা হয়। ডিক্টাটর, হ্যাঁ হ্যাঁ একনায়কতান্ত্রিকই বলা হয়। তো একনায়কতান্ত্রিক লিডারের আন্ডারে, অর্থাৎ একজনই নায়ক হবেন দেশের বা জাতির, একজনই নায়ক হবেন, এবং তিনি কি করবেন? পুরো সমাজটাকে, পুরো জাতিটাকে কন্ট্রোল করবেন, এবং তারই এখানে একই রেজিমেন্ট মানে একটা গ্রুপ বলতে পারো, যে তার একটা গ্রুপের, সেই গ্রুপে তিনি হচ্ছেন বস, এবং তারই নির্দেশে আদেশে সেখানে কিন্তু পুরো সমাজটা কিন্তু পরিচালিত হবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ ডিক্টেটোরিয়াল লিডারশিপ, often accompanied by suppressions of dissent, militarizations and cultural hegemonization। শব্দগুলোর দিকে ভালো করে ধ্যান দেবে, যে অ্যাকম্পানিড বাই সাপ্রেশন অফ ডিসেন্ট মানে হচ্ছে যারা দ্বিমত পোষণ করছে, বিরুদ্ধ মত যারা পোষণ করছে, বিরুদ্ধ মত। তো এদেরকে বলা হচ্ছে, এই বিরুদ্ধ মত যারা পোষণ করছে তাদের হচ্ছে কি নিয়ে আসে? তাদের জন্য এরা নিয়ে আসে এক প্রকার দমন, অর্থাৎ যারা বিরোধী তাদের কিন্তু দমন করা হয়। জানো তোমরা যে নাজি যখন পাওয়ারে এসেছিল তখন দেখবে ফ্র্যাঙ্কফার্ট স্কুলসকে কিভাবে সেখানে তিনি দুমড়ে মুচড়ে দিয়েছিলেন। কেন জানি না, আমরা এগুলো জানি, কারণ তারা কি ক্রিটিক্যাল স্কুলসকে প্র্যাকটিস করছিলেন সেখানে বসে। যেহেতু তারা ক্রিটিক্যাল স্কুলসকে প্র্যাকটিস করছিলেন, এবং অফকোর্স সেটা সেই সময়কার কনটেক্সটে, তাদের দেশের কনটেক্সটে, যেহেতু জার্মানিকেই সরাসরি তারা এখানে এক প্রকার সমালোচনা করছেন, যেহেতু জার্মানি সোশ্যালিজমকে সেখানে ধ্বংস করছিল, সোশ্যালিজমকে ধ্বংস করে এক প্রকার তিনি এরকম ভাবে দেখতেই পাচ্ছ যে আলট্রা ন্যাশনালিস্ট একটা আইডিওলজিকে এস্টাবলিশ করার কাজটা করছেন। তো স্বাভাবিকভাবে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের যারা ক্রিটিক্যাল থিঙ্কার্স ছিলেন তাদের চোখে এগুলো লেগেছে, এবং তারা সমালোচনাও করতো, এবং সমালোচনা করতে বলতে দেখলো অনেকে মেরে দিয়েছে, অনেকে ভয়ে এই কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এগুলো হয়েছে আমরা জানি। তো অপোনেন্ট যারা আছে, যারা সমালোচনা করছে, নিন্দা করছে, দ্বিমত পোষণ করছে, তাদেরকে সেখানে অ্যাটাক করার একটা মানসিকতা আমরা সেখানে কিন্তু দেখি। মিলিটারাইজেশনস মানে সবসময় দেখবে তোমরা মিলিটারি,
মিলিটারিকে প্রয়োগ করে। যেমন বাংলাদেশে দেখলে সরাসরি মিলিটারি নামিয়ে দিয়েছে সেখানে স্টুডেন্টস মুভমেন্টকে সাপ্রেস করার জন্য। তো ঠিক একই রকম ভাবে সেখানে ডায়লগ কম, সেখানে মিলিটারি রুলটা বেশি হয়। একেবারে একনায়কতান্ত্রিক মিলিটারি, যেমন হচ্ছে বন্দুক নিয়ে লাঠি নিয়ে শারীরিকভাবে আঘাত করে, যেমন মানে মিলিটারি বলতে এগুলোই বুঝি আমরা। তো ঠিক এই মেথডেই সেখানে কিন্তু শাসনটা হয়েছে। কালচারাল হেজমনাইজেশনস মানে একটা নির্দিষ্ট কালচার থাকবে, নির্দিষ্ট মানে সেখানে যদি ডাল ভাত খাওয়াটা যদি একটা একটা জাতির সংস্কৃতি হয়, তাহলে ডাল ভাতই তুমি খাবে, অন্য কিছু খেতে পারবে না। তো কাইন্ড অফ নাজির সেই সময়, বা ওই এটাকে নাজি এবং মানে যখন আমরা ফ্যাসিজম বলছি তখন কোনো রকম ভাবে সেটা কিন্তু নাজিজমকে সেপারেট করছে না, দুটো আইডিয়ার মধ্যে সিমিলারিটিস আছে এবং তারা জয়েন্টলিও কাজ করেছে। তো দুটো আইডিয়ার মধ্যে সিমিলারিটিস যেগুলো, সেগুলোকে আমরা ফ্যাসিজমও বলতে পারি। তো যাই হোক, ফ্যাসিজম মানে শুধু ইটালির মুসোলিনির শাসনটা নয়, নাজিজম যেটা ছিল জার্মানিতে যে শাসনটা ছিল সেটাকেও এখানে ইন্ডিকেট করা হচ্ছে, দেখবে এখানে লেখাই আছে নিচের পরের প্যারাগ্রাফে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি কালচারাল হেজিমনি মানে একটাই কালচার থাকবে, তারই শাসন থাকবে, তারই আধিপত্য থাকবে, অন্য কিছু থাকবে না। তো এখানে কালচার বলতে যেটা বোঝানো হচ্ছে, ধরো যে তোমাকে এখন ন্যাশনালিজমই প্র্যাকটিস করতে হবে, তুমি এখন অন্য কিছুকে প্র্যাকটিস করতে পারবে না, যদি আমি পলিটিক্যাল লেভেলে বলি। তো তো এগুলো হবে। তাছাড়াও তোমার মানে ভাষার কনটেক্সটে বলতে পারো, ধর্মের কনটেক্সটে বলতে পারো, যেগুলো যেমন তোমরা জানো যে জুইসদেরকে সেখানে মেরে দেওয়া হয়েছে। তো এগুলো একটাই কনসেপ্টে তোমাকে বিশ্বাস করতে হবে, এবং যেটা এই যেটা ওই রেজিমেন্টের লিডার যেটা বলে দেবেন, ডিক্টেটোরিয়াল লিডার যেটা বলে দেবেন, সেটাই তোমাকে করতে হবে। তো সেই সময় দেখবে এগুলোই হতো, একটাই ধর্ম, একটাই জাতি, একটাই ভাষা, একটাই গোষ্ঠী, একটাই লিডার। তো এই ধরনের কনসেপ্টগুলোকেই তোমাকে মেনে নিতে হবে, তুমি এর বিরুদ্ধে কিন্তু যেতে পারবে না। তো এগুলোকেই বেসিক্যালি বলা হয় কি কালচারাল হেজিমনাইজেশন, যে একটা সাংস্কৃতিক এক প্রকার বলতে পারো যে আধিপত্যবাদ। তো সাংস্কৃতিক আধিপত্যবাদ, তো ওরা যে ধরনের শিক্ষা দেবে সেই শিক্ষাটাই তোমাকে গ্রহণ করতে হবে, ওরা যে ধরনের নিয়ম কানুন শেখাবে সেটাই তোমাকে গ্রহণ করতে হবে, এটাই তোমাকে যুগে যুগে প্র্যাকটিস করতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি কালচারাল হেজিমনাইজেশন। তো সাংস্কৃতিক আধিপত্যবাদের একটা প্র্যাকটিস এখানে আমরা কিন্তু দেখেছি। হিস্টোরিক্যালি কি বলছে, হিস্টোরিক্যালি ফ্যাসিজম গেইন প্রমিনেন্স ইন দ্য আর্লি 20th century, particularly in Italy under Benito Mussolini and in Germany under Adolf Hitler's নাজি রেজিম। যেটা বললাম তোমাদের, যে ঐতিহাসিকভাবে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ফ্যাসিজমের যে কথাটা বলি, এটার প্রমিনেন্সটা সে গেইন করেছে কখন, 20th সেঞ্চুরিতে। 20th সেঞ্চুরি মানে 1900 থেকে 2000-এর কথা বলা হচ্ছে, এই টাইম পিরিয়ডটাকে জানো তোমরা 20th সেঞ্চুরি বলে। তো এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুসোলিনি যখন শাসন করছে ইটালিতে, তখন তার শাসন ব্যবস্থাটিকেই কিন্তু বেসিক্যালি ইন্ডিকেট করতে গিয়ে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, বা এই ধরনের একটা ফিলোসফিকে ইন্ডিকেট করা হয়েছে, বা এই ধরনের একটা ফিলোসফি সেখানে রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে শুধু তাই নয়, হিটলারের যেটা বললাম যে হিটলারের যে শাসন ব্যবস্থা ছিল, তো সেই শাসন ব্যবস্থার মধ্যে দিয়েও এটা কিন্তু প্রয়োগ হয়। কেন? কারণ দুজনেই শাসন ব্যবস্থার মধ্যে সিমিলারিটিস ছিল এবং তারা অ্যালাইডও ছিল, তারা সেখানে অ্যালাইডও ছিল। এই কারণে দেখবে যে জিউসদেরকে যখন হচ্ছে দেখবে হিটলার শত্রু মনে করছে, তখন মুসোলিনিও শত্রু মনে করছে। যদিও জুইসদেরকে শত্রু মনে করলে তাদের বিশেষ কিছু পরিবর্তন আসবে না, কিন্তু তাও মনে করছে, তারাও সেই ধরনের কিছু রুলস নিয়ে আসছে নিজের দেশের মধ্যে, এগুলো তোমরা নোটিশ করবে। দো ফ্যাসিস্ট মুভমেন্টস ভ্যারি ইন দেয়ার পেসিফিক্স, দে জেনারেলি শেয়ার কমন আইডিওলজিক্যাল প্রিন্সিপলস। যেটা বললাম যে মতাদর্শগতভাবে তারা ঠিক, যে তারা কি চায়, তাদের মতাদর্শ হচ্ছে যে তারা একটা আলট্রা ন্যাশনালিস্ট স্টেট বানাতে চায়, তারা সেখানে অর্থনৈতিকভাবে ভীষণ শক্তিশালী করতে চায়, মিলিটারিলি তারা নিজেদেরকে ভীষণ স্ট্রং করতে চায়, তারা কালচারাল হেজিমনাইজেশনস চায়, তারা তারা সেখানে তারা সেখানে উন্নত দেশগুলিকে বা যারা শক্তিশালী দেশ তাদেরকে পরাজিত করার জন্য যে ওটাই দরকার, সেটা তারা কিন্তু বুঝে গেছে এবং ওটাই একমাত্র পথ, ওটাই করতে হবে। তো এই সমস্ত প্রিন্সিপালসগুলোকে ভ্যালুস দিই, মানে প্রিন্সিপালের ক্ষেত্রে দুজনের মধ্যেই বা দুটো আলাদা দেশের যে শাসন ব্যবস্থা তাদের মধ্যে কিন্তু সিমিলারিটিস দেখতে পাওয়া যায়। কোর প্রিন্সিপালসের এবার জায়গা তাহলে চলে আসো কি কি। একে তো এখানে দেখতেই পাচ্ছ, তাহলে আলট্রা ন্যাশনালিজমের কথা বলা হচ্ছে, যে যেখানে ওয়ান নেশন ওয়ান কালচার, এই ধরনের বিষয়গুলোকে সেখানে ভ্যালুস দেওয়া হচ্ছে। যেমন কালচারাল সুপিরিয়রিটির কথা বলা হচ্ছে, রেসের কথা বলা হচ্ছে, যে একটাই জাতি থাকবে এবং সেই জাতিটাকেই তোমাকে সেখানে সেই জাতিটাই হচ্ছে সেখানে এক্সিস্ট করবে, বাকিগুলো সেখানে এক্সিস্ট করবে না, অপোনেন্টরা সেখান থেকে বিদায় নেবে এবং তাদেরকে বিদায় দেওয়ার পদ্ধতিটা হবে মিলিটারাইজড ওয়েতে, যে তাদেরকে সেখানে তাদের উপর বল প্রয়োগ করা হবে, তাদেরকে সাবজুগেট করা হবে, অর্থাৎ সাবজুগেট মানে পরাধীন করা হবে। তো যে সমস্ত, এবং তাদেরকে আদার্স হিসেবে কনসিডারও করা হবে। তোমরা জানো যে এগুলো
ইউরোপ দীর্ঘ সময় ধরে এই জিনিসগুলো করে এসেছে, যেটা আমরা আজকে যখন কলোনিয়ালিজম যখন আমরা পড়ছি, নিও কলোনিয়ালিজম যখন পড়ছি, তখন এই শব্দগুলো আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, বা পোস্ট কলোনিয়ালিজমের কনটেক্সটে আমরা এই আদার্স শব্দটা পেয়ে থাকি। তো এরাও ঠিক ওই কনসেপ্টেই কিন্তু বিশ্বাসী ছিল, যে বাকিদেরকে আদার্স হিসেবে কনসিডার করতো। তো আরও যে সমস্ত মাইনরিটি গ্রুপসগুলো যেগুলো ছিল, তাদেরকে এখানে আদার্স হিসেবে কনসিডার করা হতো, এবং কোনো রকমভাবে তাদের যে রাইটস, তাদের যে লিবার্টি, সেগুলোকে কিন্তু এগুলোকে রেসপেক্ট করা হতো না। তো আল্ট্রা ন্যাশনালিস্টের কনসেপ্টের মধ্যে আমরা এগুলো দেখবো, একটাই নেশন, একটাই জাতি, একটাই তার কালচার থাকবে, এবং তাকেই শুধু সেখানে তোমাকে পুজো করতে হবে, বাকি অন্য কিছুর তুমি সেখানে কিন্তু এখানে জয়গান গাইতে পারবে না। অথরিটারিয়ানিজমের কনসেপ্টটাও তোমাদের বলে দিলাম, যে আনডেমোক্রেটিক গভর্নেন্স সিস্টেম, যেটা বললাম যে ডেমোক্রেটিক ওয়েতেই তারা পাওয়ারে এসেছে, কিন্তু আসলেও তারা তারপরে গিয়ে আনডেমোক্রেটিক কতগুলো প্র্যাকটিস সেখানে করতে শুরু করেছে, সরকারটিকে সেভাবে পরিচালনা করতে শুরু করেছে, এবং কোথাও গিয়ে এখানে অনেকে এগুলোকে যেমন বলার চেষ্টা করেছে, এলিটদের হাতে ক্ষমতা গেলে এই ধরনের হয়, কিছু সিঙ্গেল লিডারের হাতে ক্ষমতা গেলে এই ধরনের জিনিসগুলো হয়। তো যাই হোক, সিঙ্গেল লিডার বলো বা এলিট বলো, তাদের হাতে যখন যায় তখন কিন্তু তারা এটাই আলটিমেটলি করে, এবং এটা একেবারেই মানে আমাদের দেশ বা শুধু ওদের দেশ বলে নয়, পৃথিবীর সমস্ত দেশে এটাই হয়। জেনারেলি তারা তখন নিজেদের পদ পজিশনসটিকে ধরে রাখার জন্য, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য কি করে, তারা ডিসেন্ট্রালাইজেশনের কনসেপ্টে বিশ্বাসী নয়, তারা করতে চায় না। 3 নম্বর আমরা কি দেখতে পাবো? 3 নম্বর দেখতে পাচ্ছি এখানে অ্যান্টি লিবারালিজমের কনসেপ্টে কি বলছে দেখো, যে লিবার কথার অর্থ তোমরা জানো যে স্বাধীনতা, ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে একটা লিবার। তো লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, তাহলে স্বাধীনতাবাদ যে কনসেপ্টটা আছে, সেই স্বাধীনতাবাদের কনসেপ্টে তারা কিন্তু বিরোধী। তো স্বাধীনতা এখানে কি হচ্ছে, ব্যক্তির যে স্বাধীনতা, তার যে অধিকার, বহুত্ববাদ, রাজনৈতিক যে সমতা, এই সমস্ত ধারণাগুলোতে তারা কিন্তু বিশ্বাসী নয়, যেগুলো লিবারালিজমের সাথে যায়, যেগুলো আমরা লিবারালিজম পড়তে গিয়ে এই শব্দগুলোই পেয়েছি, আমরা এগুলোই পড়েছি। তো আমরা এখানে সেগুলো দেখেছি, যে স্বাধীনতা বলতে যেগুলো বোঝায়, যে পলিটিক্যাল সিস্টেমকে ওপেন করে দেওয়া, বহুত্ববাদকে সেখানে ভ্যালুস দেওয়া, মানুষের সেখানে বিভিন্ন মতামত সেখানে আসবে, তার ভিত্তিতে সেখানে সিস্টেমকে গ্লোরিফাই করা, মানুষের অধিকারগুলোকে মেনে নেওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক অধিকার, বিভিন্ন ধরনের অধিকার সেখানে যে মেনে নেওয়া, এক্সেপ্ট অর্থনৈতিক অধিকার। তো এগুলোকে সমস্ত কিছুকে সেখানে ভ্যালুস দেওয়ার একটা জায়গা কিন্তু লিবারালিজমের মধ্যে থাকে, কিন্তু এরা কিন্তু তা বলে না। এরা বলে কি, যে না, এরা হচ্ছে উদারনীতিবাদের বিরোধী। এবং পার্লামেন্টারি যে সিস্টেম, ডেমোক্রেসিতে আমরা জানি যে ডেমোক্রেসিতে এই মুহূর্তে ডেমোক্রেসি বললে জেনারেলি আমরা গোটা বিশ্ব জুড়ে একটা পার্লামেন্টারি মডেল অফ ডেমোক্রেসিকেই আমরা কিন্তু সবার আগে আমাদের উদাহরণ হিসেবে মাথায় আসে। ডেমোক্রেসি বললে আগে সবার আগে পার্লামেন্ট নামটাই মাথায় আসে। সো এই পার্লামেন্টারি মডেল অফ ডেমোক্রেসি, যেটা এক প্রকার এখন বলতে পারো যে ডেমোক্রেটিসের একটা সিনোনিমস হয়ে গেছে, তো সেটাকেও তারা প্র্যাকটিস করতে চায় না, এবং তারা এর বিরোধিতা করে, এবং এগুলোকে তারা ইনএফিশিয়েন্ট এবং ডিভিসিভ হিসেবে দেখে, যে এগুলো হচ্ছে একটা অকার্যকরী, এগুলো কতগুলো প্ল্যাটফর্ম বা কতগুলো মিডিয়াম বা বলতে পারো যে প্রসেস, যেটার মধ্য দিয়ে হয়তো কি হতে পারে, যেটার মধ্য দিয়ে ডেভেলপমেন্ট হতে পারে না। এবং দেখবে জেনারেলি যখন কোনো একটা এবং এটা না, তোমাদের ফিলোসফিটাও বুঝতে হবে এরকম ভাবে, যে এই মুহূর্তে যেমন ধরো যে আমেরিকা যতটা প্রোগ্রেস করে গেছে, তার প্রোগ্রেসের করার পেছনে একটা বড় গুরুত্বপূর্ণ মানে রোল আছে কিন্তু তাদের দীর্ঘ ইতিহাসের। এখন তুমি দীর্ঘ ইতিহাসটাকে সে অতিক্রম করে এসে এখন এত বড় একটা ক্যাপিটালিস্ট স্টেটে পরিণত হয়েছে, এবং সেই ক্যাপিটালিজমসকে সে এখন এক্সটার্নালি সে ইউজ করছে কিরকম ভাবে, যে অন্যকে দখল করার ক্ষেত্রে, নিও কলোনিয়ালিজম, নিও ইম্পেরিয়ালিজমকে এস্টাবলিশ করার ক্ষেত্রে, যেখানে অন্যের স্বাধীনতা হয়তো সেখানে হরণ করছে বিভিন্ন ধরনের সেটা। তো এগুলো হচ্ছে কি কতগুলো সাধারণ বিষয়। এখন তোমাকে যদি তাকে চ্যালেঞ্জ করতে হয়, চ্যালেঞ্জ করতে হলে তুমি এখন সোসাইটাল লেভেলে গিয়ে সেটাকে ওয়াইডলি সেটাকে প্র্যাকটিস করে সকলকে নিয়ে ইকুয়ালিটি এনশিওর করে যে তুমি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবে, এটা কিন্তু পসিবল নয়। মানে সকলকে তুমি একদিকে রাইটস দিয়ে দেবে, আর তারপর তুমি তাদেরকে বলবে যে চলো এবার গিয়ে আমরা আমেরিকাকে পরাস্ত করব, কোথাও গিয়ে সকলে কিন্তু রাজি হবে না। কোথাও গিয়ে প্রত্যেকের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে পার্থক্য থাকবে, প্রত্যেকের নিজেদের মানে ধারণাগুলোর মধ্যে একটা কিন্তু ভিন্নতা বেরিয়ে আসবে। তো ফলে কি হবে, যে ওদের মধ্যে ইউনিটি বা ইন্টিগ্রিটি তৈরি করার একটা চ্যালেঞ্জও থেকে থাকে, চ্যালেঞ্জও এসে যায়। তো এই কারণে দেখা যায় কি, যে বিশ্বের বিভিন্ন দেশগুলো যখনই বড় কোনো দেশকে চ্যালেঞ্জ করতে যায়, যাদের একটা দীর্ঘ ইতিহাস আছে, হয়তো তারা ডেমোক্রেটিক ওয়েতেই হয়তো ওই পর্যায়ে এসে পৌঁছেছে, কিন্তু তুমি এখন দীর্ঘ তাদের মতো ইতিহাসটাকে অতিক্রম করতে চাইলে ততদিনে হয়তো তোমাকে সেখানে এনেক্স করে নেবে, এসে দখল করে নেবে এসে সে এসে
তো তোমার কাছে সেই অপশনটি নেই যে তুমি দীর্ঘ একটা লম্বা পথ অতিক্রম করে এসে, ইতিহাস অতিক্রম করে এসে, ডেমোক্রেটিক একটা ইতিহাস সেখানে অতিক্রম করে এসে তুমি হয়তো সেখানে তাদেরকে আটকাতে পারবে বা তাদেরকে হয়তো চ্যালেঞ্জ দিতে পারবে। তো কারণ দীর্ঘ সময় লেগে যাবে, যতদিন তোমার এদিকে তুমি চেষ্টা চালিয়ে যাবে ততদিন সে তোমাকে দখল করে বসে থাকবে। তো ফলে এখন অনেক লিডারই এটা এখন খুব মানে খুব মানে বেনিফিশিয়ারি বা খুব মানে কি বলবো যে খুব কি হেল্পফুল ভাবে এই ধরনের একটা সিস্টেমকে, যে জনগণকে বরং জনগণের ডিসেন্ট যেগুলো আছে বা প্লুরালিটি যেগুলো আছে সমাজে সেগুলোকে বরং একটু মিনিমাইজ করেই বরং একটুখানি কনসলিডেট করার চেষ্টা করা হোক। সো এই কারণে দেখবে বিশ্বের সমস্ত দেশই কিন্তু আমেরিকা বা চায়নার মতো বড় বড় শক্তিগুলোকে ফাইট করার জন্য তারা কিন্তু এই রাস্তাটাই কিন্তু গ্রহণ করে, এবং জনগণও কিন্তু কোথাও গিয়ে সেটাকে সমর্থন করে। যেমন আমরা চুপ করে আছি, ধর্মের নামে এখানে ভাগাভাগি হচ্ছে ঠিকই, আমাদের একদিকে ধর্মের নামে ভাগাভাগি হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক আমাদের একটা বড় গ্যাপও তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা চুপ করে আছি কেন? আমরা সেই ধরনের একটা বড় ধরনের সোসাইটাল কোনো রেভলিউশনস নিয়ে আসছি না কেন, বা একটা চেঞ্জ নিয়ে আসছি না? ডিসেন্ট্রালাইজেশনের জায়গায় আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি সেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে। তো সেন্ট্রালাইজেশন হচ্ছে কিন্তু তারপরও আমরা চুপ করে আছি কেন আছি? তার কারণ ওই যে বললাম যে এরিক ফ্রম যে কথাটি বলেছে সেটাও কোথাও গিয়ে সত্যি, যে মানুষ লিবার্টি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, তার কারণ হচ্ছে যে তার কাছে চ্যালেঞ্জটা এখন অন্য কিছু। তো কোন চ্যালেঞ্জ তার সামনে রয়েছে? চ্যালেঞ্জটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু গ্লোবাল লেভেলে। তো এগুলো হচ্ছে কতগুলো সাধারণ বিষয়। এই কারণেও তোমরা দেখবে যে সেই সময় কিন্তু খুব অনিবার্য ছিল তাদের এই ভাবনাটা, মানে হঠাৎ করে যদি তোমাকে এখন তাদেরকে প্রতিহত করতে হয়, যেভাবে তারা এখন তাদেরকে ধোকা দিচ্ছে জার্মানিকে, ইতালিকে, ইউএসএ, তাদের যেভাবে সেখানে ইকোনমিক সেক্টরে যে ডেভেলপ হেজিমনিটা স্টাবলিশ হয়েছে এদের দেশের ভেতরে, সেটাকে যদি তোমাকে পরাস্ত করতে হয় তো তারা সেই সময় কিন্তু এটাকেই খুব এফিসিয়েন্ট একটা কিন্তু মাধ্যম ভেবেছিল, যে ফ্যাসিজমের রাস্তাটাকে অ্যাডপ্ট করো, যেখানে রাষ্ট্রবাদের কথা বলা হবে এক্সট্রিম লেভেলে, এবং যেখানে একটাই জাতি, একটাই ধর্ম, একটাই ভাষা, একটাই গোষ্ঠী, একটাই লিডার এবং তারই শাসন থাকবে। এটাই হবে বেস্ট মাধ্যম, নইলে কিন্তু এই জনগণকে কিন্তু ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে ফাইট করাটা কিন্তু সম্ভব নয়। তো এইটা তারা সেই সময় কিন্তু খুব প্রয়োজনীয়, নেসেসারি ভেবেছিল। তো এটা হচ্ছে কিন্তু, যদি দেখো ভাবনার মধ্যে ভুল কিছু নেই, যদি তারা করে থাকে ভাবনার মধ্যে ভুল কিছু নেই, অনেক দেশই এটা করে সম্ভবপর হয়েছে, কিন্তু লং রানে এটা কিন্তু টিকে থাকে না। লং রানে এই সমস্ত ভাবনাগুলো টিকে থাকে না। তার কারণ তুমি যাদের বিরুদ্ধে ফাইট করছো তারা আবার তাদের নিজেদের ইকোনমিক পাওয়ারের কারণে বা নিজেদের পজিশনসটিকে ধরে রাখার কারণে তারা ওই সমতুল্য আরো চারটে পাঁচটা গোষ্ঠী মিলে যদি তোমাকে অ্যাটাক করে তখন তুমি যাবে কোথায়? তো মুশকিল একটা কিন্তু থেকেই যায়, এবং সেটাই হয়েছিল তোমরা জানো, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো তখনই দেখা গেল কি, যে সেখানে আবার সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কিন্তু একদিকে হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন আমেরিকা একদিকে হয়ে গিয়ে দেখবে এদের উপর কিন্তু অ্যাটাকটা করলো, কারণ আফটার অল তারা কিন্তু দুটোই ক্যাপিটালিস্ট মডেল। তো যাই হোক, এই সমস্ত বাস্তবতাগুলো বুঝিয়ে দিয়েছিল যে সেই সময় যে ছোট যারা তাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে, এবং হঠাৎ করে র্যাডিক্যাল কোনো মনোভাব নিলে, র্যাডিক্যাল কোনো আইডিওলজিকে অ্যাকসেপ্ট করলে বা অ্যাডপ্ট করলে তাদের কিন্তু এটা, যেমন হঠাৎ করে তাদের যেমন আঙ্গুল ফুলে কলা গাছ হলে যেমন খুব সেটা চোখে পড়ে, তেমনি এটাও খুব চোখে পড়ার মতো হতে পারে যে তার ডিক্লাইনও হতে পারে, অর্থাৎ রাতারাতি কিন্তু সে ভেঙেও পড়তে পারে, তাকে কিন্তু মানুষ ভেঙেও দিতে পারে এসে, অর্থাৎ বড়রা এসে তাকে গুঁড়িয়েও দিতে পারে। তো এই ধরনের বিষয়টাই আমরা সেখানে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে জার্মানি এবং ইটালির মধ্যে নোটিশ করেছি, যে সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা একযোগে এসে তাদেরকে কিন্তু গুঁড়িয়ে দিল, এবং জাপানকেও আমরা সেটাই করতে দেখলাম, গুঁড়িয়ে দিয়েছে। তো এগুলো আমরা এখানে কতগুলো বাস্তবতা দেখতে পাচ্ছি। 4 নম্বরে কি বলছে? অ্যান্টি কমিউনিজম এন্ড অ্যান্টি সোশ্যালিজম। অ্যান্টি কমিউনিজম, যে সাম্যবাদ যেটা জানো সোভিয়েত ইউনিয়ন সেই সময় প্র্যাকটিস করতো, বা সমাজবাদ, তো সেই সমাজবাদ এবং সেই সাম্যবাদের বিরুদ্ধে এদের কিন্তু অবস্থানটা ছিল, অর্থাৎ লেফটিস্ট আইডিওলজিকে এরা কিন্তু সবসময় বিরোধিতা করতো, এবং একটা থার্ড ওয়ে এরা বের করার চেষ্টা করতো। সেই থার্ড ওয়েটা কি? সেই থার্ড ওয়েটা বিটুইন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম। কেন বিটুইন ক্যাপিটালিজম সোশ্যালিজম? এই যে দেখো, এখান থেকে বুঝতে পারবে যে ক্যাপিটালিজমের সেই সময় বড় লিডার হচ্ছে কিন্তু ইউএস, সোশ্যালিজমের বড় লিডার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো এদের বিরুদ্ধে বিচরণ করেছিল বলেই দুজনে একযোগে এসেও কিন্তু এদেরকে অ্যাটাক করছে, জার্মানিকে বলো আর ইয়েকে বলো, ইটালিকে বলো, এটাও একটা বড় কারণ। তো এরা থার্ড ওয়েটাকে অ্যাকসেপ্ট করে কি করেছে, অর্থাৎ এদের রাস্তাটাকে অবলম্বন করেনি। এরা কোনো আন্ডারে যদি থাকতো তাহলে একটা এক ধরনের হয়তো এদের উত্থানটা হতো, কিন্তু এরা তো থার্ড ওয়ে হওয়ার চেষ্টা করেছে, থার্ড রাস্তা বের করার চেষ্টা করেছে, করে এদেরকেই চ্যালেঞ্জ জানিয়েছে। তো যেহেতু এদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে, এরাও কিন্তু ছেড়ে কথা বলেনি, তো এরাও কিন্তু সেখানে এদেরকে এই কারণে একেবারেই থামিয়ে মানে ধ্বংস করে দিয়েছে।
তো আমরা দেখতে পাবো যে এরা ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের রাস্তাটিকে অবলম্বন করেনি, মানে কোনো একটাকে অবলম্বন করেনি, বরং এটার একটা বলতে পারো যে এই যেটা বললাম যে রাষ্ট্রবাদের মানে ক্যাপিটালিস্ট একটা রাস্তার অনুসন্ধান করলেন, এবং সেটা হচ্ছে এক প্রকার ক্যাপিটালিস্ট ন্যাশনালিস্ট ক্যাপিটালিজম। তো সেই কারণে আমরা দেখতে পাবো কি যে সেখানে তাদেরকে কিন্তু এই দুজনই, দুটো আইডিওলজি ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম একযোগে হয়ে তারা কিন্তু এদেরকে গুড়িয়ে দিল বা ধ্বংস করে দিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা দেখলাম যে এদের পরিণতি কি হয়েছে, হিটলার নিজেই সেখানে আত্মহত্যা করতে বাধ্য হলেন, দেখেছি আমরা এগুলো। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু নজরে আসে, তো এগুলো তোমরা দেখবে। তো ক্যাপিটালিস্ট সিস্টেম যেভাবে তাদের উপরে এক প্রকার মানে মানে হাবি হয়ে গেছিল বলতে পারো, ক্যাপিটালিস্ট সিস্টেম তাদেরকে যেভাবে সেখানে দখল করেছে, যেভাবে তাদের উপর নিয়ন্ত্রণ করছে তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে। এবং জার্মানির মধ্যেও সেই সময় তোমরা দেখবে যে যারা জিউইশ ছিল, জিউ যারা ছিল, তো তারাও দেখবে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভে ভীষণ স্ট্রং, ভীষণ একটা ভালো পজিশন তাদের ছিল। এবং তারা যেহেতু মাইনরিটিও ছিল, তো তাদের এখন আইডিওলজিতে বা তাদের মতো করে সিস্টেম পরিচালনাতেই তা দেখা যাবে কি যে আমেরিকার আধিপত্যটা তাদের দেশে বাড়ছিল। তো সেই কারণেই কিন্তু আলটিমেটলি জিউসদের বিরুদ্ধে তারা কিন্তু গেছিল, জিউসদের বিরুদ্ধে গেছিল, মাইনরিটিসদের বিরুদ্ধে সেখানে মেজরিটিকে কনসলিডেট করেছে, এবং দেখতে পাবো ক্যাপিটালিজমকে এইরকম ভাবে কিন্তু তারা দূরে সরানোর চেষ্টা করেছে। তো দুটো আইডিওলজি তাদের উপর যেহেতু একটা একটা ইয়ে ছিল, হেজিমনি ছিল, তো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বিকল্প রাস্তা অবলম্বন করেছে। 5 নম্বর কি বলছে এখানে দেখো, মিলিটারিজম অ্যান্ড ভায়োলেন্স। তো মিলিটারিজম অ্যান্ড ভায়োলেন্স মানে হচ্ছে যে জানোই যে ওই বললাম যে যখনই এগুলো করে, যে বিরুদ্ধ মত যারা হয়তো পোষণ করছে, তখন তাদেরকে থামানোর একটাই অস্ত্র, সেটা হচ্ছে কি যে সেখানে তাদের উপর হচ্ছে মিলিটারি ডিপ্লয় করো, তাদের উপর অস্ত্র প্রয়োগ করো, তাদের উপর বন্দুক চালাও, তাদেরকে বোমা মারো। তো এই সমস্ত কনসেপ্টগুলো হচ্ছে তাদের একটা স্বাভাবিক বিষয়, যে নইলে তুমি কি করতে পারবে না। অর্থাৎ একদিকে যেমন মানুষকে যেমন হচ্ছে একটা ঐক্যবদ্ধ করার জন্য যেমন কতগুলো ফিলোসফিক্যাল লেভেলে যেমন দেখবেন, যেমন নিটশের কথা কিছুক্ষণ পরেই বলবো তোমাদের, এর আগেও বিভিন্ন ক্লাসে নিটশের কথা তোমাদের বলেছি, যে জার্মানিতে নাজিজমের উত্থানের পেছনে বা ফ্যাসিজমের উত্থানের পেছনে দেখবে একটা এই নিটশের একটা বড় হাত ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে ফিলোসফিক্যাল লেভেলে এগুলো হয়েছে, এরা তো চেষ্টা করেছে লিডাররাও, কিন্তু কথাটা হচ্ছে তোমরা এটাও দেখতে পাবে যে যে সেখানে মানে তাদেরকে শুধুমাত্র তো আর ফিলোসফি দিয়ে তো ইয়ে হবে না, সবাই তো রাজি হবে না, সবার কাছে তো সেই মেসেজটা তো সমানভাবে পৌঁছবেও না, এবং সবার কাছে সবাই তো সেটাকে সমানভাবে অ্যাকসেপ্টও করবে না। তো স্বাভাবিকভাবে তখনই প্রয়োজন হয়ে পড়ে কি যে সেখানে পুলিশের ভয় দেখানো, বন্দুকের ভয় দেখানো, সেখানে বোমা বারুদের ভয় দেখানো, এগুলো কতগুলো সত্য হয়ে যায়। আবার এটাও সত্য হয়ে যায় যে তোমাকে যদি বাইরের কোনো বহিঃশত্রুর সাথে অ্যাটাক মানে বহিঃশত্রুর সাথে যদি তোমাকে এখন লড়াই করতে হয়, তাহলে সেই লড়াইটাতে তোমাকে যদি জয়লাভ করতে হয়, তো এইরকম ভাবে তোমরা দেখবে যে এখানে তোমরা দেখবে যে এক প্রকার বহিঃশত্রুর সাথেও যদি তোমাকে লড়াই করতে হয়, তাহলে কোথাও গিয়ে এই সমস্ত মানে অস্ত্রের ভয় দেখিয়েও তোমাকে কিন্তু সেই যুদ্ধটা জয়লাভ করতে হবে। তো কোথাও গিয়ে এরা কিন্তু এগুলোর উপরেই নির্ভরশীল হয়েছে, যে যুদ্ধ করবে, সেখানে কনফ্লিক্টে জড়িয়ে পড়বে, সেখানে হিংসাকে প্রয়োগ করবে, নইলে শুধুমাত্র এই পাশবিক বল নিয়ে বা ওই শুধুমাত্র ওই সম্পদের বল নিয়ে, ইন্টেলেকচুয়াল বল নিয়ে, সোসাইটাল বল নিয়ে এগুলো কিন্তু লড়াই করা কিন্তু সম্ভব নয়। তো ইমিডিয়েট মানে যদি তোমাকে লড়াই করতে হয়, অল্প সময়ের মধ্যে যদি বড় কিছু অ্যাচিভ করতে হয়, তখন দেখবে এই সমস্ত বিষয়গুলোকে, অর্থাৎ ভয় স্ট্যাবলিশ করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সে সমস্ত নেসেসারি, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে তারা কিন্তু সেই সময় অ্যাডপ্ট করেছে। তো আমরা দেখতে পাবো যে প্রচুর পরিমাণে এরা কিন্তু মিলিটারাইজেশনসের কাজ করেছে, এগুলো আমাদের চোখে পড়ে। কর্পোরেটিজমের কথা বলা হচ্ছে। কর্পোরেটিজম কি বলছে দেখো, অ্যাডভোকেসি ফর আ ম্যানেজড ইকোনমি। ম্যানেজড ইকোনমি মানে স্টেটই কন্ট্রোল করবে, যেহেতু স্টেটের কথা বলা হচ্ছে, সো স্টেটই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। যেমন সোশ্যালিজমে আমরা দেখলাম কি যে সেখানে স্টেট করবে, কিন্তু সেই ইকোনমি সকলের জন্য কাজ করবে, এখানেও কনসেপ্টটা মোটামুটি একই রকম, যে এখানেও এরা নিজেরা ম্যানেজ করবে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো কি যে নিজেরা ম্যানেজ করবে কি বলছে। তারপর দেখো, হোয়ার দ্য স্টেট orchestrates collaborations between employers and workers while suppressing independence unions and socialist movements। জানো যে সোশ্যালিস্ট যে সমস্ত দেশগুলিতে দেখবে, যে সমস্ত দেশগুলিতে সোশ্যালিজমকে প্র্যাকটিস করা হয়, তো সেখানে সোশ্যালিস্ট মুভমেন্ট হয়, বড় লেভেলে একটা সোশ্যাল মুভমেন্ট হলে সেখানে কি হয় যে একটা বড় চেঞ্জ তৈরি হয়। তো এগুলো আমরা তো সোসাইটিকে ভ্যালুস দেওয়ার একটা আইডিয়া সেখানে আছে, কিন্তু এখানে কিন্তু সেই সমস্ত আইডিয়ার কোনো মূল্য নেই, এখানে একেবারেই সাপ্রেশনস, একেবারেই মানে একটা বড় লেভেলে সেখানে একটা সাপ্রেশনস আমরা কিন্তু সেখানে দেখে থাকি, বড় লেভেলে সাপ্রেশনস। তো এই সাপ্রেশনস গুলো সেখানে কিন্তু একেবারেই নোটিশ করি আমরা, যে কর্পোরেটের মডেলে স্টেট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে,
এবং স্টেট যখন যা নেসেসারি মনে করবে সেটা কিন্তু করবে, এবং কোনো রকম ট্রেড ইউনিয়নস, কোনো রকম সোশ্যালিস্ট মুভমেন্ট, হিউম্যান রাইটস মুভমেন্ট, এগুলোর কিন্তু সেখানে কোনো মূল্য নেই। তো এইরকম ভাবে তারা এক প্রকার কি করেছে যে একটাই আদর্শে কোনো রকমের কোনো মানে কোনো রকমের কোনো দ্বন্দ্ব ছাড়া, কোনো রকমের কোনো বিরোধিতা ছাড়া তারা একটা সিস্টেমকে স্ট্যাবলিশ করবে এবং সেই সিস্টেমটাকেই তারা এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের একটা ধারণায় কিন্তু তারা বিশ্বাসী ছিল। 7 নম্বর কি বলছে? মিথ অফ ডিক্লাইন অ্যান্ড রিবার্থ। মিথ অফ ডিক্লাইন অ্যান্ড রিবার্থ। তো মিথ অফ ডিক্লাইনের কনসেপ্ট তোমরা জানো, যে যেমন দেখবে অনেকেই বলার চেষ্টা করেছে, দেখবে বলে যেগুলো, যেমন দেখবে নরেন্দ্র মোদীর শাসনে এসে একটা ধরনের মিথকে স্ট্যাবলিশ করেছে, যে যেটা বলা হচ্ছে হিন্দু খাতরে মে হে, বলে না অনেকে, দেখবে এগুলো টুইটারে গেলে এইসব ক্যাম্পেইন দেখতে পাবে, হিন্দু খাতরে মে হে। তো হিন্দু খাতরে মে হে এই ধরনের একটা ক্যাম্পেইন মাঝে মাঝে চালিয়ে কি করার চেষ্টা করে, যে অনেকে বলার চেষ্টা করে বিরোধীরা বা যারা হচ্ছে একটুখানি মানে কি বলবো, যে এই 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 সরকারের সমালোচক, তারা বলার চেষ্টা করছে এটাই যে হিন্দুদেরকে বেসিক্যালি নরেন্দ্র মোদী বা বিজেপি বা আরএসএস তারা কনসোলিডেট করার চেষ্টা করছে। তো সেই কারণে এই ধরনের নেগেটিভস সেখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এগুলো হচ্ছে কতগুলো মিথ। এবার কেন তারা এগুলোকে মিথ বলছে, তাদের লজিকটা কি? তাদের লজিকটা হচ্ছে এই ধরনের, যে এই মিথগুলোকে তারা, এগুলো মিথ তার কারণ হচ্ছে যে একটা দেশে যেখানে 80%ই জনগণ, ধরে নাও যে যেখানে হচ্ছে তোমার হিন্দু, সেখানে আবার হিন্দু আবার কি করে খাতরে থাকবে, অর্থাৎ কি করে বিপদে থাকবে। হিন্দু খাতরে মে হে যে এরা বলছে, তো কি করে এই বা খাতরে মে থাকবে। আবার বিরোধীরাও, আর মাইনরিটিসরাও যদিও বলছে যে মুসলিমরা খাতরে মে হে, বা অন্যান্য পলিটিক্যাল পার্টিস, অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলো বা ধর্মগুলো। তো বাট মেজরলি আমরা পপুলারাইজ হতে দেখি এটাই, যে হিন্দু খাতরে মে হে। তো অনেকে এটা, সমালোচকরা এখন এটাই বলার চেষ্টা করে যে একটা দেশে 80% মানুষ যেখানে মেজরিটি, তো সেখানে আবার তারা কি করে খাতরে মে থাকবে। এবার যারা বলছে হিন্দু খাতরে মে হে, তাদের যে মানে তাদের যে তুমি মানে বক্তব্যটাকে যে কমপ্লিটলি ডিনাই করতে পারবে, মানে তা কিন্তু নয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওদের আর্গুমেন্ট হচ্ছে এইরকম, যেমন আমার মাঝে মাঝে এইরকম দেখবে যারা বিজেপি পন্থী কিছু জন আছে বা যারা স্ট্রংলি সাপোর্ট করে, তাদের মধ্যে যেমন একটা বিষয়, এক সেকেন্ড দাদা আমি একটু ক্লাস নিচ্ছি, আমি তোমাকে পরে ফোন করি। আচ্ছা, হ্যাঁ। তো এখন তাদের বক্তব্যটা হচ্ছে কি, যে হিন্দু খাতরে মে যদি মানে মানে বিপদে যদি নাই থাকে, তাহলে তুমি একটা কথা বলো, এবং এই ধরনের ভাবনাগুলো যদি মিথ হয় কমপ্লিটলি, তাহলে এই মিথগুলো তো ইতিহাসেও অনেকে বলার চেষ্টা করেছিল এগুলো নাকি মিথ। তাহলে মিথই যদি হয়, তাহলে আমাকে বলো তো পাকিস্তানের জন্ম হলো কি করে, বাংলাদেশের জন্ম হলো কি করে, ভারতের আশেপাশে দুটো মুসলিম কান্ট্রি হলো কি করে। এখন তাদের লজিকটাকেও তুমি ফেলতে পারবে না। তো তাদের লজিকটাকেও তুমি ফেলতে পারবে না। তো এখানে দেখো, এই যেমন এই থিওরিটার মধ্যে দিয়ে আমরা বলছি এগুলো মিথ, মানে তারা যেটা বলছে সেটা, যে এখানেও দেখো যে তারা যে যখন বলছে যে সেখানে মেজরিটিরা একটা একটা বিপদের মধ্যে আছে, ওদের দেশের কথা বলা হচ্ছে, যে ওরা যখন বিপদের মধ্যে আছে, তাদের অর্থনীতি বিপদের মধ্যে আছে, একটা ডিক্লাইনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ধরনের কথাগুলো যখন বলা হচ্ছে, তখন দেখো এই যে কনটেক্সটটা, এই হয়তো যিনি এই 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 ইয়েটা যিনি লিখেছেন, এই আইডিওলজিটাকে বা মানে কি বলবো টেক্সটিকে যিনি লিখেছেন, তিনি হয়তো দেখে এটাকে মিথ বলেছেন। তো ওদেরকে সেখানে ভ্যালুস দেয়নি, বলেছে মিথ। তো এইরকম ভাবে আমি তোমাদের বলার চেষ্টা করছি যে আমরা কতগুলো ইন্টেলেকচুয়াল কতগুলো মানে 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 রিসোর্স দ্বারা আমাদের নিজেদেরকে আমরা শক্তিশালী করেছি, যে আমাদের মাথায় ওগুলোই ঢুকেছে। তো যাই হোক, তাদের সময়ও তোমরা দেখবে, নোটিশ করে দেখবে যে তারা এগুলোকে মিথ বলার, মানে তারা এইরকম ভাবে তাদের যে নিজেদের দেশের যে ডিক্লাইন ঘটছে, ইকোনমিক যে ডিক্লাইন ঘটছে, প্রতিবেশী দেশগুলো বা বিভিন্ন বিদেশি দেশগুলো তাদেরকে যেভাবে ধোঁকা দিচ্ছে, তাদের নিজেদের যেটা পাওনা ছিল সেটা যেভাবে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে যেভাবে নিজেদের মতো করে বিজনেস করতে দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এগুলোকে তারা কিন্তু এক প্রকার নিজেদের ডিক্লাইনের কারণ হিসেবে দেখিয়েছে। এবং এখান থেকেই যদি তারা নিজেদেরকে উদ্ধার করতে হয়, তো সেই কারণে তারা নিজেরা বলার চেষ্টা করছে, নিজের জাতিকে শক্তিশালী করার জন্য, এই জার্মানি বলো আর ইতালি বলো, সেখানে তারা বলার চেষ্টা করছে এটাই, যে পুনরায় তাদেরকে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ রিবার্থ হতে হবে। রিবার্থ যদি হতে হয়, তাহলে কি করতে হবে? যেটা নিটশে করার কাজটা করেছিল, নিটশে ফিলোসফিক্যাল লেভেলে নিটশে যেটা করেছিল, তিনি বলেছিলেন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে, তিনি তখন বলেছিলেন যে গড ইজ ডেড। গড ইজ ডেড কেন? কারণ মানুষ এত বেশি এক্সিস্টেন্সিয়াল থিওরিজ দিয়ে তিনি এগুলোকে বুঝতে হবে আমাদেরকে, এক্সিস্টেন্সিয়ালিজম বলা হয় এগুলোকে, অস্তিত্ববাদ। তো অস্তিত্ববাদী থিওরি তিনি সেখানে স্ট্যাবলিশ করেছিলেন এবং বলার চেষ্টা করেছিলেন যে তুমি তোমার নিজের যে একটা অস্তিত্ব আছে সেটাকে বিশ্বাস করতে আগে সবার আগে শেখো, তবেই গিয়ে তোমার উপর মানুষের যে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, সেটা থেকে তুমি মুক্তি পাবে, বা তুমি তোমার নিজের জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে পারবে, তুমি একটা বেটার লাইফ পাবে। নইলে তুমি ওই ভগবানের উপর নির্ভরশীল হয়ে গেছো, ভগবানের উপর তুমি আস্থাশীল হয়ে গেছো, তুমি ভাবছো ভগবানই তোমাকে সবকিছু দেবে,
আলটিমেটলি ভগবান তো বলেছে তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমাকে দুটো চোখ দিয়েছি, তুমি নিজের করে খাও। তুমি নিজের অস্তিত্বটাকেই বিশ্বাস করছো না। তোমাকে একটা তো এন্টিটি বানিয়েছি আমি, তো তুমি তোমার নিজের এন্টিটি, তোমার অস্তিত্বটাকে বিশ্বাস করো, তো সেটাই করছো না। তুমি আমার উপর আমার দরবারে এসে তুমি এখানে হাত পা ঠুকছো, তো এতে করে তো বিশেষ কিছু লাভ হবে না। এই ধরনের কিছু আর্গুমেন্ট সেই সময় তিনি স্ট্যাবলিশ করেছিলেন এবং বলেছিলেন যে গড মারা গেছে, গড মারা গেছে, এবার একটু নিজেরা নিজেকে বিশ্বাস করতে শেখো, তাতে করে এবার দেখবে যে জার্মানি জাতির এবার কিন্তু উত্থান হবে, এবার কিন্তু পুনর্জন্ম হবে, শক্তিশালী হতে পারবে, নইলে আর কিন্তু কোনো উপায় নেই। তো নিজেকে ভরসা করো, ধর্মের দরজায় গিয়ে অদৃশ্যমান একটা শক্তিকে গিয়ে সেখানে মাথা ঠুকে কিছু হবে না। যদি নিজেকে শক্তিশালী করতে হয় তাহলে, বা অন্যকে যদি চ্যালেঞ্জ জানাতে হয়, তাহলে নিজেকে শক্তিশালী করতে হবে। এবং শক্তিশালী করার অস্ত্র হচ্ছে এটাই যে তোমার যে নিজের কাছে যে রিসোর্সটা আছে, তোমার লেবার আছে, তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, সেটাকে কাজে লাগিয়ে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করো। তো দেখবে ব্যাকগ্রাউন্ডে দেখবে এই রিবাত করার পেছনে দেখবে তোমাদের এই ফিলোসফিস গুলো কিন্তু একটা একটা সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করেছে। অনেকে এই কারণে নিটশেকে দোষারোপ করে যে জার্মানিতে হিটলারের জন্মের পেছনে কিন্তু একটা নিটশের যে থিওরি, এক্সিস্টেন্সিয়ালিজম থিওরি, সেটার কিন্তু একটা বড় হাত আছে। যেভাবে তিনি সেই সময় মানে যেভাবে জার্মানির জনগণকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন, তাদের মধ্যে অস্তিত্ববাদকে জন্ম দেওয়ার চেষ্টা করলেন, তো সেটাই আলটিমেটলি কিন্তু হিটলারকে শক্তিশালী হতে বা ইউনাইট হতে বা তাকে হিটলার হতে সাহায্য করেছে, ইউনিটি ইন্টিগ্রিটি নিয়ে আসতে হেল্প করেছে। তো অনেকে দেখবে এখানে কিন্তু নিটশেকে ফিলোসফার হিসেবে নিটশেকে দোষারোপ করে। তো এখানে কি বলছে দেখো, প্রোপাগেশন অফ দ্য আইডিয়া দ্যাট দ্য নেশন অর রেস ইজ ইন ডিক্লাইন ডিউ টু এক্সটার্নাল এনিমিস অর ইন্টারনাল কারাপশন, যে আভ্যন্তরীণ দুর্নীতি অথবা বহিঃশত্রুর কারণে আমাদের যে জাতি, অর্থাৎ তিনি বলছেন তারা সেই সময় দেখবে জার্মানিতে আর ইতালিতে বলো, তারা বলছেন যে আমাদের জাতি এই কারণে কিন্তু অধপতনের মধ্য দিয়ে যাচ্ছে, হুইচ ক্যান অনলি বি রিজার্ভ থ্রু র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, চূড়ান্ত সেখানে পরিবর্তনের মধ্য দিয়েই কেবলমাত্র সেখানে কিন্তু সেটা সম্ভব, অর্থাৎ এর বিপরীতকরণ করা যেতে পারে, নইলে কিন্তু সম্ভব নয়, সো এইরকম ভাবে তোমরা দেখবে যে র্যাডিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়েই একটা রিভার্স করার কিন্তু সেখানে তারা কিন্তু চেষ্টা করলো। এগুলো আমরা পরিষ্কার দেখবো। তো র্যাডিক্যালাইজেশন দেখবে এরকম ভাবে, যেটা বললাম যে একটাই জাতি, একটাই ধর্ম, একটাই ভাষা তাদের, একটাই তাদের লিডার, একটাই তাদের নীতি, এই ধরনের বিষয় কনসেপ্টে তারা কি করার চেষ্টা করলো, যে সেটাকে তারা কিন্তু নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করলো এবং বহিঃশত্রুকে এখানে আটকানোর চেষ্টা, এবং ভেতরের যে বিভিন্নতা, ভিতরের যে দুর্নীতি, সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, যে একটাই লিডারের কথা চলবে, অন্য কারো কথা চলবে। কাল্ট অফ লিডারশিপের কথা তো শুরু থেকেই বলছি। দেখো, দ্য লিডার ইজ অফেন পোর্ট্রেট অ্যাজ আ কোয়াসি মিথিক্যাল ফিগার, মানে আধা হচ্ছে এক প্রকার কি বলবো, যে ওই পৌরাণিক একটা হচ্ছে কাহিনীর মতো। যেমন পৌরাণিক কাহিনীগুলোতে আমরা কি করি, পৌরাণিক কাহিনীগুলোকে যেমন চ্যালেঞ্জ করি না আমরা কখনো, আমরা মেনেই নিয়েছি যে রাম বলে কেউ ছিল, তিনি বীর পুরুষ ছিলেন, তার মধ্যে কোনো দোষ ছিল না, যা ছিল তিনি তার সবই মহান কিছু ছিল, সব দিকগুলোকে আমরা পজিটিভ দিক থেকে দেখেছি। বাট তোমরা সোসাইটিতে আরো অনেক ধরনের লিটারেচার পাবে যারা দেখবে এদের মধ্যে আবার দোষ গুণ খুঁজে বের করার চেষ্টা করেছে। তবে একটা সোসাইটির মধ্যে দেখবে, একটা সোসাইটিকে যারা এগিয়ে নিয়ে যায়, যারা দেখবে হচ্ছে সত্যি লিডার হয়, যারা দেখবে একটা জাতিকে বা একটা দেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা সবসময় দেখবে একটা মানে গুণ সম্পূর্ণ, শুধুমাত্র দোষ নয়, শুধুমাত্র গুণ সম্পূর্ণ লিডারের চরিত্র সেখানে নির্মাণ করার চেষ্টা করে। তো রাজা রামের যদি এখন তোমরা কথা বলো, রামের মধ্যেও কিন্তু দোষ ত্রুটি আছে। মানে একটা মানুষের সব তো কিছু ভালো হতে পারে না, কিছু খারাপ কোয়ালিটিসও আছে। যেমন তুমি ধরেই নাও না যে সেই সময় তার স্ত্রী অগ্নি পরীক্ষা দিলেন, তারপরেও তিনি তাকে অ্যাকসেপ্ট করলেন না। তো এইটা তার সমাজের কাছে কতগুলো তিনি মাথা নত করলেন। তো এগুলো এখনকার সমাজ তো সেগুলোকে খারাপভাবেই দেখে। এবং তিনি সেই সময় রাম যখন তাকে ফিরিয়ে নিয়ে আসতে গেলেন, তখন তিনি কি করলেন, যে সেখানে দেখো যে তিনি পাতালে চলে গেলেন, তিনি ফিরে আসলেন না, আর তাও রামের কাছে আসলেন না। এতটাই তার অভিমান। তো এগুলো এই কারণে, এবং রামও নিজেকে এই কারণে, যেমন দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু অনুতপ্ত, এবং কিছুটা পরে গিয়ে তিনি কি করেছেন, যে নিজের কোথাও সমাজকে আর তোয়াক্কা না করে তিনি কিন্তু সীতাকে ফিরিয়ে নিয়ে আসতে গেছিলেন। কিন্তু সীতা যদিও আর ফেরেনি, কিন্তু আমরা দেখেছি যে তিনি যে অনুতপ্ত, তার কতগুলো, তার সেই সময়কার কতগুলো বিচার বিবেচনার কারণে। তো সেগুলো তো ভবিষ্যৎ তো সেগুলোকে তো এক প্রকার তার বলতে পারো যে সেগুলোর কারণে তো সমালোচনা তো করবেই। কিন্তু দেখবে বিভিন্ন যে মাইথোলজিস গুলো আছে, যেগুলো
দেখবে বিভিন্ন মাইথোলজিস বা টিভিতে অনেক সময় যেগুলো দেখানো হয়, সিনেমার মধ্যে দিয়ে আমরা যেগুলো দেখছি, তো সেখানে দেখবে সবসময় কিন্তু তাকে একটা মহান নেতা হিসেবে বা লিডার হিসেবে, রাজা হিসেবে বা ভগবানের আসনে বসিয়ে রেখেছে, যাকে চ্যালেঞ্জ করা যায় না, যার কোনো দোষ নেই। এটা কেন করে? তার কারণ হচ্ছে এটা যে যে একটা সমাজের সব সময় তার কিন্তু এরকম আদর্শবান পুরুষের প্রয়োজন হয়। পুরুষ বলবো না, মহিলাও হতে পারে, পুরুষ শব্দটা আমি নিউট্রালি, জেন্ডার নিউট্রাল হিসেবে এখানে ব্যবহার করছি। তো আদর্শবান মানুষের প্রয়োজন পড়ে কতগুলো, যে আদর্শবান মানুষরা কি করে, যে ভবিষ্যৎ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, সমাজকে কিন্তু একটা বড় দিশা দেখায়। তো দেখবে এইরকম ভাবেই তারা এগুলো রিয়েলাইজ করেছিল, যে এই কারণেই তারা লিডারকে এক প্রকার দেখবে যে কোয়াসি মিথিক্যাল হচ্ছে ফিগারের পর্যায়ে পৌঁছে দিয়েছে, অর্থাৎ এক প্রকার আধা পৌরাণিক একটা একটা কাহিনী, একটা লিডারের পর্যায়ে পৌঁছে দিয়েছে, যে একবার ভগবানের মতো একটা আসনে। তো লিডারকে তারা সেই রকম ভাবেই পোর্ট্রেট করেছে। এটার মধ্য দিয়ে তারা কি করেছে, যে নেশনসের যে ইচ্ছা, নেশনসের যে ডেস্টিনি, সেটাকে তার ডেস্টিনিতে বা ইচ্ছাতে পৌঁছে দেওয়ার একটা, বা ইচ্ছা পূরণ করার কাজটা কিন্তু করেছে। তো লিডারই এটা করবে। তো লিডারকে এইরকম ভাবে সেখানে কিন্তু পোর্ট্রেট করা হয়েছে। তো যখন আমরা ফ্যাসিজমের কথা বলছি, তখন এই ফিচার্স গুলো সেখানে কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে ওঠে, যে সেখানে লিডারই শেষ কথা হবে। যেমন দেখবে না, অনেকে দেখবে নরেন্দ্র মোদীকে পুজো করছে, অনেকে দেখবে বাবা আম্বেদকরকে সেখানে দেখবে অনেকে পুজো করছে। অনেক, যেমন আমি ট্রেনে করে আসছিলাম দিল্লি থেকে, সেখানে দেখলাম যে ট্রেন লাইনের ধারে একটা গ্রাম দেখলাম, সেখানে দেখলাম যে বাবা রামদেব বলছি, সরি, বাবা আম্বেদকরের সেখানে মূর্তি দেখলাম, এবং তার হাতে সেখানে সংবিধানের বই। তো যখন দেখবে ওই বিএসপি পাওয়ারে ছিল উত্তরপ্রদেশে, তখন দেখবে প্রচুর গ্রাম এইরকম ভাবে বাবা আম্বেদকরের সেখানে তোমরা দেখবে যে মূর্তিকে তারা পুজো করছে। তো এক একজন এক এক রকম ভাবে, এক একজন তাদের নিজেদের আইডিয়ালকে খুঁজে নিয়েছে, ফিগারকে খুঁজে নিয়েছে, এবং তাদেরকে সেখানে ভক্তির পর্যায়ে নিয়ে গেছে। তো এটার মধ্য দিয়ে কি হয়, এটার মধ্য দিয়ে একটা জাতি অনুপ্রেরণা পায়। তো এই ঠিক একই রকম ভাবে তাদের জাতির অনুপ্রেরণা হিসেবে তারা কিন্তু তাদের ওই লিডারকে সেখানে সামনে রেখেছিল, এবং সেই লিডারই যা বলবে সেটাই শেষ কথা, এবং সেই কমন অর্ডারেই একটা কিন্তু পুরো দেশটা পরিচালনা হবে। তো এই ধরনের একটা ফিলসফি যেটা, সেটাকেই এখানে ফ্যাসিজম হিসেবে কিন্তু ডিনোট করা হয়েছে। এবার এই ফিলসফিটাকে যিনি এখানে এস্টাবলিশ করার কাজটা করেছেন, তিনি হচ্ছেন এখানে জিওভানি হচ্ছে জেন্টাইল। তিনি এই এই ফ্যাসিজম শব্দটা এখানে লেখা উচিত ছিল আমার, আমি ভুলে গেছি, লিখে দেবো, আমি লিখে দিয়ে তোমাদের এখানে পাঠিয়ে দেবো। ফ্যাসিজম শব্দটা তিনি কয়েন করেছেন, জিওভেনি জেন্টাইল, এই তিনি শব্দটা, ফ্যাসিজম শব্দটা কয়েন করেছেন। ঠিক আছে, তিনি হচ্ছেন ফ্যাসিজমের ফিলোসফার। তিনি এই এই যে পুরো যে চরিত্রগুলোর কথা বললাম, ফিলোসফিক্যাল গ্রাউন্ডগুলোকে তিনি সাজানোর চেষ্টা করেছেন, এবং এগুলো কোথাও গিয়ে ফিলোসফিক্যাল লেভেলে সোশ্যাল ডারউইনিজমেরও হচ্ছে কিন্তু ইন্সপিরেশন পেয়ে থাকে। অনেকে এটা বলার চেষ্টা করে যে ডারউইনের যে তত্ত্ব, সেটাকে অনেকে মিসরিপ্রেজেন্ট করেছে, মিস ইন্টারপ্রেট করেছে। ডারউইনের তত্ত্বে আমরা কি পড়েছি, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রংগেস্ট, এটার কনসেপ্ট করেছে, যে শক্তিশালী হবে, যার মধ্যে ক্যাপাসিটি থাকবে সেই এখানে টিকে থাকবে, যার মধ্যে ক্যাপাসিটি থাকবে না সে বিনষ্ট হয়ে যাবে, সে হারিয়ে যাবে, সে সে তাকে দখল করে নেওয়া হবে, তার স্বাধীনতা বলে কিছু থাকবে না, তার উন্নতি বলে কিছু হবে না, সেখানে তার স্বাধীনতা থাকবে না, তো উন্নতি কি করে আসবে? তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের যে কনসেপ্ট ডারউইনের মধ্যে আমরা পড়েছি, তো সার্ভাইভ যারা করতে পারবে তারা জানবে, যারা ফিট তারাই সার্ভাইভ করতে পারবে, যারা ফিট নয় তারা সার্ভাইভ করতে পারবে না। তো ফিট হতে হবে তোমাকে, সার্ভাইভ করার জন্য তোমাকে ফিট হতে হবে। তো সামাজিকভাবে এই সমস্ত তত্ত্বগুলোকে কাজে লাগানো হয়েছে। তো তোমরা দেখবে কোথাও গিয়ে এগুলোর মধ্যে থেকে ইন্সপিরেশনস পেয়েছে। নিটসের কথা তো বললামই তোমাদেরকে, নিটসের আইডিয়ার মধ্যেও তোমরা পাবে, নিটসের এটাও পরীক্ষায় একাধিকবার এসেছে, উইল টু পাওয়ার নিটসের কনসেপ্ট, উইল টু পাওয়ার, যে ক্ষমতা চাই, তোমার ইচ্ছে থাকলেই তুমি ক্ষমতা পাবে, ইচ্ছে নেই তুমি ক্ষমতা পাবে না। তো তুমি চাও তুমি নেট পাস করবে, তোমার ইচ্ছে থাকলে পাস করবে, নইলে পাস করতে পারবে না। তুমি চাও চাকরি, হ্যাঁ, তুমি ইচ্ছে থাকলে পাবে, নইলে পাবে না। এই ধরনের কতগুলো ফিলোসফি সেই সময়, তো বুঝতেই পারছো জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি এই ধরনের উইল টু পাওয়ারের কনসেপ্টকে সেই সময় প্রমোট করিয়েছিলেন। এগুলোই আলটিমেটলি, অনেকে আমার বলার চেষ্টা করে যেগুলো আলটিমেটলি গিয়ে কিছু হয়ে কি হয়েছে, যে ক্ষমতা তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু ক্ষমতা কার বৃদ্ধি পেয়েছে? ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ওই কিছু কর্তৃত্বের, অথরিটির ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এলিটদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের বিশেষ কোনো উন্নতি হয়নি। এবং এর পরিণতিটাও দেখে নিল গোটা বিশ্ব, যে তুমি মানুষকে যুদ্ধের মন্ত্র শুনিয়ে ঐক্যবদ্ধ করেছো, তো এখন তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তো তারা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না, এবং তারা তো অলরেডি ইস্টাবলিশ কতগুলো পাওয়ার। তো অলরেডি ইস্টাবলিশ পাওয়ারের সাথে তুমি এখন লড়াই করার জন্য উইল টু পাওয়ারের ফিলোসফি দিয়ে তাদেরকে শক্তিশালী করছো। তো এখন কখন গিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে সেটাও তো ভালো করে জানতে হবে, কোন সময়ের তোমাকে যুদ্ধ করতে হবে, যেটাকে আমরা বলি যে ফেবিয়ান কনসেপ্টের মধ্যে দিয়ে যেটা বুঝে থাকি, তাই না?
তো ফেবিয়ান ম্যাক্সিমের যে কনসেপ্টটা দিয়ে এর মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে থাকি যে সেখানে সঠিক সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু সঠিক সময়ের জন্য তো এরা অপেক্ষা করেনি। এরা মানে হটকারিতায় যুদ্ধ করতে চলে গেছে, অ্যাটাক করতে চলে গেছে, বিভিন্ন রকম ভাবে সেখানে তারা পাঙ্গা নিয়েছে। তো আলটিমেটলি এর পরিণতিটা আমরা দেখেছি যে কি হয়েছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিছু চরম নির্যাতন তাদের হয়েছে, কি চরম রকম ভাবে তাদের কিন্তু সেখানে মানহানি হয়েছে, চরম রকম ভাবে তাদের কিন্তু একটা পরাজয় ঘটেছে, এগুলো আমরা জানি। এছাড়াও তোমরা দেখবে রোমান্টিক ন্যাশনালিজমেরও আইডিয়া তোমরা এখানে পাবে, যে জাতীয়তাবাদকে এইরকম রোমান্টিসাইজ করা হয়েছে। হ্যাঁ, রোমাঞ্চক একটা কাহিনী হিসেবে দেখানো হয়েছে, জাতীয়তাবাদের মধ্যে দিয়ে অনেক কিছু হতে পারে, হেন হতে পারে, তেন হতে পারে, মানে মহান, মানে মাইথোলজিতে যে এরকম ভাবে দেখানো হয় না যে ভগবান রাম মানে বা ভগবান একজন মানে সমস্ত কিছু করতে পারে, সে কাইন্ড অফ সেই রকম। জাতীয়তাবাদ মানে কাইন্ড অফ বোধহয় সবকিছু করতে পারে, জাতীয়তাবাদ দিয়েই বোধহয় সবকিছু সম্ভব, এই ধরনের একটা রোমাঞ্চকর কাহিনী এখানে দিয়ে জাতীয়তাবাদকে সাজানো হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে তার পরিণতিটা হয়েছে কিন্তু খুবই খারাপ। মানুষ এখানে মানে মানুষ, এবং তোমরা জানবে যে সেই সময় প্রচুর বই পুড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো ক্রিটিক্যাল থিঙ্কিংকে হয়তো প্র্যাকটিস করতো, বিকল্প আইডিয়াকে প্র্যাকটিস করতো, বহুত্ববাদকে প্র্যাকটিস করাতে পারতো মানুষের মধ্যে, সেখানে হয়তো সেখানে ক্যাপাসিটিকে বিল্ড করতো, সেই সমস্ত বিষয়গুলোকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত সোর্সগুলোকে। তো যেহেতু সেই সমস্ত সোর্সগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের কাছেও কিন্তু বিকল্প ভাবনা কিছু ছিল না, হয় না? একটা কথা মানুষকে 10 বার, যেমন টিভিতে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে, একই অ্যাডভার্টাইজমেন্ট 10 বার দেখানো হচ্ছে, কেন? কারণ 10 বার দেখানো হলে কি হবে, তুমি ওটাই সত্য বলে মেনে নিতে শিখে যাবে, এটাই তো বেসিক কনসেপ্ট। তো ওটাকেই তুমি তখন ব্যবহার করতে শিখে যাবে। তো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখবে বারবার দেখানো হচ্ছে টিভিতে, তুমিও গিয়ে 10 দিনের 11 দিনের মাথায় যখন টেস্ট করতে গেলে, তখনই তুমি কিন্তু ওটা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। তো এই ধরনের কনসেপ্ট, তো রোমাঞ্চকর একটা বিষয় হিসেবে দেখানোর জন্য এগুলো হচ্ছে কতগুলো মাধ্যম, যে বিকল্প যে ভাবনাগুলো ছিল, বিকল্প যে আইডিওলজিগুলো ছিল, বিকল্প যে পথগুলো ছিল, চিন্তা ভাবনা যেগুলো ছিল, সেগুলো সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। তো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে কি হয়েছে, মানুষ যা কিছু শুনছে, যা কিছু দেখছে, যা কিছু মানে যা কিছু তারা প্র্যাকটিস করছে, সবকিছু ওই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে রেজাল্ট বেরিয়ে আসছে ন্যাশনালিজম। তো এইরকম ভাবে একটা রোমাঞ্চকর একটা একটা কাহিনী দ্বারা এদেরকে কিন্তু মানে সাজানো হয়েছিল জাতীয়তাবাদ থেকে, এবং আলটিমেটলি এর পরিণতিটাও সেই কারণে কিন্তু খুব খারাপই হয়েছে, মানে এতটা বড় লেভেলে তারা করেছিল। যাই হোক, এগুলো আমরা এখানে তার কতগুলো বিষয় আমরা রাইটিংসের এগুলো কতগুলো ফিলোসফিক্যাল আন্ডারপিন হিসেবে কতগুলো পেয়ে যাচ্ছি। রাইটিংসগুলোর দিকে যদি এবার চোখ রাখো, কারা কোন থিঙ্কার্স আছেন এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন এই ফিলোসফিটাকে, তাহলে তোমরা দেখবে যে সবার আগে যার নামটা আসে তারা হচ্ছে, যেটা বললাম, যে জিওভানি জেন্টাইল এবং হচ্ছে মুসোলিনি। তো এদেরই হচ্ছে এরা দায়িত্ব নিয়ে এখানে দেখবে এই ধরনের একটা ফ্যাসিজমের ডক্টরিনকে সেখানে তারা এস্টাবলিশ করেছিল। 1932-তে তাদের একটা বই বেরিয়েছিল, দ্য ডক্টরিন অফ ফ্যাসিজম। তো ভালো করে এটা দেখে থাকবে। ইটালিতে এটাকে কিন্তু খুব ভালোভাবে এটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে সেই সময়, এবং জার্মানিতেও এটা পরবর্তীকালে জার্মানি নাজিজম যে বা হিটলার, এটা দ্বারা কিন্তু ভীষণ রকমভাবে প্রভাবিত হয়েছে, ভীষণ রকমভাবে। এছাড়াও হিটলার নিজেও একটা বই লিখেছিলেন, একাধিকবার পরীক্ষায় এসেছে, জানো তোমরা এটা, কম্পারেটিভ পলিটিক্সে। মেন ক্যাম্প বলে একটা তিনি বই লিখেছিলেন, মেন ক্যাম্প। তো মেন ক্যাম্প বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে 1925-এ প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি তোমরা দেখবে যে ন্যাশনালিস্ট, আমি ক্যাপিটালিজমের কথা বললাম তোমাদের, এটা ন্যাশনাল সোশ্যালিজম হবে। তো ন্যাশনাল সোশ্যালিজমের আইডিয়াতে এখানে তিনি বিশ্বাসী ছিলেন, দেখতেই পাচ্ছ। এবং তিনি যে সমস্ত আইডিয়াগুলোর বিপরীতে বিশ্বাসী ছিলেন সেগুলো হচ্ছে অ্যান্টি সেমিটিজম ছিলেন তিনি। অ্যান্টি সেমিটিজমের কনসেপ্টটা কি? সেমিটিজম হচ্ছে ওই জিউইশদেরকে এখানে সেমিটিজম হিসেবে দেখানো হচ্ছে, জুইশ। তো জিউইশদেরকে এখানে সেমিটিজম, জুইশবাদ, তো জুইশবাদেরও বিপরীতে মাইনরিটিসদের কথা বলা হচ্ছে এক প্রকার। তো এখানে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের বিপরীতে তার একটা ধারণা ছিল। আরিয়ান সুপ্রিমেসি, আর্য সমাজ, সেই সময় তাদেরকে আর্যদেরকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এদেরকেই কিন্তু একটা প্রাথমিকতা দেওয়া হয়েছে। এবং এবং তোমরা দেখবে সেখানে মানুষের লিভিং স্পেসের এই যে কনসেপ্টগুলোকে, এগুলোকে আরো অনেক বেশি করে ভ্যালু দেওয়া হয়েছে, যাতে মানুষ প্রভাবিত হয়, যাতে মানুষ মোটিভেশন পায়, এগুলো। তো যাই হোক, মেন ক্যাম্পের এই থিওরিটা পড়বে, সেখানে একটা ডিটেলস তিনি দিয়েছেন যে কেন তার এই ধরনের একটা শাসন সাম্রাজ্য দরকার, কেন তিনি এগুলোকে প্রতিষ্ঠিত করছেন। সেই সময় তিনি বিভিন্ন অভিযোগও সে নিয়ে এসেছেন আমেরিকার বিরুদ্ধে, ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে, এবং এগুলো তোমরা পড়ে দেখতে পারো বিকল্প আইডিয়া হিসেবে, যাই হোক, বা কারণ হিসেবে, যে কেন তার এইরকম একটা শক্তিশালী সোর্স হিসেবে তিনি কিভাবেই বা উঠে আসলেন। তো এইগুলো তোমরা এখানে এটা পড়লে ভালোভাবে জানতে পারবে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ কতগুলো বই, তার মধ্যে যেমন এখানে দেখে নিও, বাকিগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু এখানে হানা আরেন্টের বইটা দেখে নাও, দ্য অরিজিন অফ টোটালিটারিয়ানিজম। যদিও সরাসরি নয়, বাট তিনি এখানে কতগুলো, জানো যে পাওয়ারের কনসেপ্টগুলোকে আলোচনা করেছেন। সো এখানে তার এই সমস্ত বিষয়গুলো মানে সমালোচনার প্রসঙ্গে এগুলো আলোচনায় এসেছে, এই আইডিওলজিটাকে। বাট আমরা জানি যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই, এটা হানা আরেন্ট পড়তে গিয়ে আমরা এটা দেখেছি। বাকিগুলো দেখে নাও, ইওর ফেসিজম, হ্যাঁ, বাই আম্বার্টো ইকো।
এটা দেখে নিও। নিকোলাস পুলঞ্জার একটা বই আছে ফ্যাসিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিসেস, দ্য অ্যানাটমি অফ ফ্যাসিজম, ঠিক আছে, রবার্ট ও প্যাক্সটনের লেখা হচ্ছে একটা বই। সো এগুলো একটু ডিটেলসে দেখে নিও। এছাড়াও এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। বাট যেটা বললাম তোমাদের প্রথম তিনটে বই, না 1, 2 আর 4 নম্বর বইটা খুব গুরুত্বপূর্ণ। এই তিন এই 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 1, 2 আর 4টা খুব ভালোভাবে দেখে নিও। এখানে তোমরা 4টা না, শুধু পুলঞ্জারও বইটাও খুব গুরুত্বপূর্ণ, নিকোলাস পুলঞ্জা, জানো তোমরা, জানতে চাই। তো এগুলো হচ্ছে কতগুলো এস্টাবলিশড আইডিয়া অফ ফ্যাসিজম যেটা আমরা বুঝতে পারি, যে ফ্যাসিবাদ যেটাকে আমরা বলে থাকি। এবার যেটা বললাম যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ওই ফ্যাসিজমের এমার্জ ঘটছে কিভাবে, যে গ্লোবালাইজেশন যেভাবে এক্সপ্যান্ড করছে, তাতে করে এটা বাস্তব একটা চিত্র উঠে আসছে, যে সেখানে কিছু দেশ সেখানে অত্যধিক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। কেন? কারণ গ্লোবালাইজেশন থেকে আফটার অল তারাই সেখানে প্রমোট করিয়েছে, গ্লোবালাইজেশন আইডিয়াটিকে তারাই নিয়ে এসেছে, তো তাদের নিজেদের লাভের কারণেই নিয়ে এসেছে, তো অফকোর্স তাদের তো ডেভেলপমেন্ট তো হবেই। তাদের ডেভেলপমেন্ট হলে এখন বাকিরা তো আর পিছিয়ে থাকতে চাইবে না, তো বাকিরা যখন এগিয়ে আসতে চাইছে তখন তারা কি করছে, বিপরীতে তারা তখন ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলোকে তখন তারা ইগনোর করে নিজেদের পলিটিক্যাল পাওয়ারটিকে তখন কনসলিডেট করতে চাইছে, নিজেদের ইকোনমিক পাওয়ারটিকে কনসলিডেট করতে চাইছে, যেটাই গিয়ে একটা প্রবলেমের বিষয়বস্তুও দাঁড়িয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা ধীরে ধীরে এই কারণে প্রবলেমের বিষয়বস্তু তখনই হচ্ছে যখন দেখা যায় তারা অথরিটারিয়ানিজমে চলে যাচ্ছে। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে গ্লোবালাইজেশন আসার পরে ওটা বিশ্বজুড়ে এখন কি হয়েছে, যে এই ধরনের একটা অথরিটারিয়ান রিজিম এমার্জ করছে। তো বিভিন্ন রাইটার্সের বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, যেখানে গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছেন সাসকিয়া সিথান। তো এই ইকোনমিক গ্লোবালাইজেশন কিভাবে, এই যে দেখো তিনি বলেই দিয়েছেন যে হাউ মডার্ন স্কলার্স লাইক সাসকিয়া সিথান অ্যান্ড আদার্স হ্যাভ পয়েন্টেড আউট টু হাউ ইকোনমিক গ্লোবালাইজেশন, rising inequality, migration crisis create the fertile ground for the for these ideologies to re-emerge in the guise of strongman of politics and xenophobia. তো যেভাবে এখানে এই অর্থনৈতিক বিশ্বায়নের কারণে যেভাবে হচ্ছে দেখবে অসাম্য বৃদ্ধি পাচ্ছে, মাইগ্রেশনসের মতো সমস্যাগুলো আরো বৃদ্ধি পাচ্ছে, এবং দেখবে সেখানে স্ট্রংম্যানের কনসেপ্ট বেরিয়ে আসছে। স্ট্রংম্যান যেমন আমরা নরেন্দ্র মোদীকে আমরা যেভাবে দেখতে চাইছি, যে তিনি একজন স্ট্রংম্যান, শক্ত হাতে সব নীতি নেবেন, সেখানে বিরোধীদের এত নিন্দা করা, সমালোচনা করার জায়গা থাকবে না, তিনি যা করতে চাইবেন সেটা করবেন, বড় বড় কিছু র্যাডিক্যাল রিফর্মস নিয়ে আসবেন। তো এই যে বিষয়গুলো, যেগুলো কর্পোরেট লেভেলে যেগুলো এক্সপেক্ট করা হচ্ছে, তো এই এক্সপেকটেশনসটাকে ফুলফিল করতে পারে একজন স্ট্রং ম্যানই। তো স্ট্রং ম্যানের কনসেপ্ট থেকে সেগুলোকে কিন্তু দেখবে গোটা বিশ্বজুড়ে এই কারণে দেখবে অথরিটারিয়ানিজমের আইডিয়াগুলো বা এই রকম কর্তৃত্ববাদী ব্যক্তির প্রভাবটা কিন্তু বাড়ছে। তো দেখবে বাংলাদেশে দেখবে শেখ হাসিনা ছিল, এখন দেখবে এখানে অনেকে বলার চেষ্টা করছে নরেন্দ্র মোদী, আবার দেখবে প্রতিবেশী দেশগুলিতেও এরকম, বা আরও ইউরোপের বিভিন্ন কান্ট্রিজগুলিতেও দেখবে এই ধরনের কিছু মানুষ বেরিয়ে আসছে। এই যেমন ইয়েতে দেখে নাও, সাউথ কোরিয়াতে দেখে নাও, সেখানে বেরিয়ে আসলো রিসেন্টলি। আবার দেখবে সেখানে নর্থ কোরিয়াতে তো আছেই অলরেডি, সাউথ কোরিয়াতেও দেখবে মাঝে একটা ডেভেলপ করেছে, মিয়ানমারে তো লং টাইম ধরেই এটা রয়েছে। তো এইরকম ভাবে তোমরা দেখবে এক একটা দেশে এক এক রকম ভাবে এক একজন লিডার পাওয়ারে এসেছে, কিন্তু তাদের আলটিমেট ডেস্টিনেশনটা কিন্তু দেখা যাচ্ছে, বা রেজাল্টটা বা বেরিয়ে আসছে কিন্তু তারা হচ্ছে অথরিটারিয়ানিজম। কেন? কারণ ওই এই গ্লোবাল কনটেক্সটে, গ্লোবালাইজেশনের কনটেক্সটে তারা কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পারবে না। সো কোথাও গিয়ে তারা কিন্তু এগুলোকে বিকল্প রাস্তা হিসেবে বেছে নিতে বাধ্য হচ্ছে। তো এখানে একটা মহা বিপদ থাকে এই সমস্ত দেশগুলো, যে তারা ডেমোক্রেটিক ওই বিষয়টিকেও ব্যালেন্স করতে হবে তাদেরকে, আবার তাদেরকে নিজেদের অর্থনৈতিকভাবে শক্তিশালীও করতে হবে, অন্যান্য দেশগুলোর যে হেজিমনিটা বা আসছে এই সমস্ত দেশগুলিতে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের দেশে যেগুলো ঢুকছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তো ফলে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় কি, যে টু সাম এক্সটেন্ট দেখা যায় যে তারা অথরিটারিয়ানিজমের রাস্তাটিকে বেস্ট মিডিয়াম হিসেবে তারা চুজ করে। যদিও দেখা যায় যে যখন আপার লেভেলে যখন কোনো একটা বড় চেঞ্জ আসে, অর্থাৎ ধরো আমেরিকার মতো কোনো একটা দেশে, বা দেখবে ইউরোপের মতো কোনো কান্ট্রিজগুলিতে যখন দেখবে বড় কোনো পরিবর্তন আসছে, তখন দেখবে তার ওই ঢেউ এসে এখানেও কিন্তু পড়ে, অর্থাৎ ডেভেলপমেন্টাল ঢেউ, অর্থাৎ সোসাইটাল ডেভেলপমেন্টাল যে ঢেউটার কথা বলছি, বা ইনইকুয়ালিটির যে গ্যাপটা যেটা তৈরি হয়েছে, সেটা অনেকটা দেখবে কমে আসা শুরু হয়। তো এটা এই কারণে দেখবে যে যদি তোমাকে বড় কোনো ইকুয়ালিটি এনশিওর করতে হয় বড় রকম ভাবে, তাহলে নিচ থেকে শুরু নয়, অর্থাৎ ডাউন থেকে এটা কখনো পসিবল নয়। এটা কিন্তু ওই টপ থেকেই কিন্তু চেঞ্জটা হতে হবে। অর্থাৎ আমেরিকাতে যতক্ষণ না কোনো বড় র্যাডিক্যাল কোনো পরিবর্তন আসছে সোসাইটাল লেভেলে, ততক্ষণ কিন্তু এখানেও এসে তার ঢেউটা পড়বে না, কারণ এদের গতিটা কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই কারণে তোমরা দেখবে যে এই বর্তমান দিনে আমাদের গোটা বিশ্ব জুড়ে এই ধরনের একটা ফিলোসফিকে আমরা কিন্তু মানে মানে আমরা একটা বড় ডমিনেন্ট একটা ফোর্স হিসেবে পেয়ে থাকি, অথরিটারিয়ানিজমের কনসেপ্ট।
তো এটা আমরা এই কনটেক্সটেই বোঝার চেষ্টা করলাম। আমার মনে হয় না আর বলার কিছু প্রয়োজন আছে, এরপরেই যদি তোমরা পিওয়াইকিউ গুলো সলভ করো তাহলেই হবে। প্যাসিজিমের আরো যদি দু একটা কোয়েশ্চেন থাকে আমি লিঙ্ক করে দেবো, করে দিয়ে তোমাদের গ্রুপে ইনফর্ম করে দিচ্ছি, কোয়েশ্চেন্স গুলো সলভ করে নিও তাহলেই হবে। বিশেষ করে হিটলারের বইটার নাম দেখে নাও, পাবলিকেশন ইয়ারটা দেখে নাও, অনেক সময় সিকোয়েন্সও যেহেতু জানতে চাইছে, তাহলেই হবে দেখবে। এর মধ্যে থেকে আর ফিচার্সগুলো যেগুলো আছে, যেগুলো বললাম, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে তখনকার ফ্যাসিজম আর এখনকার ফ্যাসিজমের চরিত্র এটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। বলো, এবার যদি কিছু জানা থাকে জিজ্ঞেস করতে পারো। কারো কিছু আছে? শুভম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আর সমৃতা, ঠিক আছে? সৈনী, ময়ূরী, হ্যাঁ স্যার ঠিক আছে। ময়ূরী, স্যার, ঠিক আছে। কুতুবুদ্দিন, হ্যাঁ স্যার, ঠিক আছে। আর শোভন? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার ঠিক আছে। ওকে, শোভন, স্যার ঠিক আছে। নাথ দাস, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, অঙ্কিতা, অনিন্দিতা, অনিন্দিতা, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে। তো এই ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার ঠিক বিষয়গুলোই আছে। শুধু দেখে নিও। শ্রেয়সী, অসুবিধা হয়নি তো? হ্যাঁ আমার একটা কথা বলেছিলাম আমার এই বিষয়গুলো হয়নি স্যার, আমি একটা অসুবিধা হয়নি স্যার, আমি একটা কোশ্চেন সলভ করতে গিয়ে একটা জায়গায় মানে আমার ম্যাচিং এর একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওটা যদি আপনি একটু বলে দেন তাহলে ভালো হয়, আমি তাহলে পাঠিয়ে দাও, আমি দেখবো, হোয়াটসঅ্যাপে দেখে বলে পাঠিয়ে দেবো। রাখবো প্রশ্নটা। হুম, আচ্ছা ঠিক আছে। তো এটা কোয়েশ্চেন্স গুলো এরকম ভাবে সলভ করতে থাকো। তোমাদের 6 তারিখে যেহেতু পরীক্ষা আছে, তোমরা অলরেডি 1-2 বার সলভ করে রিভাইজ করেছো সেট পরীক্ষার জন্য, সো এবার তোমাদের আমি টানবো অ্যাটলিস্ট, মানে আর এখন কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, তোমাদের ডিরেক্ট এবার চেষ্টা করা হবে যে মানে পড়ানোই থাকবে আমার, আমি এভাবেই পড়াতে থাকবো, কারণ খুব একটা তো গ্যাপ নেই, তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো। আমি টানবো এটা তোমাদের কতদিন পর্যন্ত পড়াবো, ধরে নাও আমি 1-2 তারিখ পর্যন্ত পড়াবো। 1 তারিখে তো এমনিতেই জানুয়ারি পড়ছে, 5 জানুয়ারি, ওই দিন পড়াবো না, কারণ অনেকে ছুটি টুটি তোমরা ঘুরতে টুরতে যাবে। তো হয়তো লাস্ট 2 তারিখ বা 3 তারিখ ক্লাস নিতে পারি আমি, এইরকম ভাবেই। বাকিটা তোমরা নিজের মতো করে পড়ে যেও, নিজের মতো করে পড়ো, ঠিক আছে? চলো আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ পিওয়াইকিউস।